আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে বিভিন্ন স্কুলে যারা এসএসসি ২৭ ব্যাচ এবং ২৮ ব্যাচ আছো, তোমাদের এই এসএসসি ২৭ ব্যাচের হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা এবং এসএসসি ২৮ ব্যাচের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা। সামনে ১ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ। এবং হচ্ছে মেবি তোমাদের রবিবারে হইতে পারে গণিত পরীক্ষাটা দিতে পারে, অর্থাৎ তোমরা শুক্র এবং শনিবারে সময় পাচ্ছ প্র্যাকটিস করার জন্য। আশা করি সবারই প্রত্যেকেরই সিলেবাস শেষ আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে তোমাদের রিভিশনের পর্যায়ে, মানে পর্যায়ক্রমে তোমাদের হচ্ছে কি রিভিশন দিতে হবে। তো তোমাদের একদম হাই ভোল্টেজ মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং একটা বিভাগ হচ্ছে পরিসংখ্যান। এবং তোমরা সবারই একটা প্রত্যাশা থাকে যে আমরা অন্যান্য বিভাগে একটু কঠিন আসে, সেজন্য আমরা পরিসংখ্যান বিভাগ থেকে 2টা প্রশ্ন দিব, 2টা সৃজনশীল দিব। তো তোমাদের যদি 2টা দিতে চাও তাহলে অবশ্যই সেই অনুযায়ী তোমাদের একটু প্রিপারেশন নিতে হবে, এবং এই অধ্যায়টা একদমই সহজ। চলো আমরা ক্লাসে ফিরে যাই। তোমাদের সাথে ক্লাস করতে করতে কথা বলবো ইনশাল্লাহ। গত ক্লাসে আমরা পরিসংখ্যান পার্ট 1-এ আমরা যাবতীয় আলোচনা করেছিলাম। ওইখানে হচ্ছে আমরা পরিসংখ্যান কাকে বলে, তথ্য কাকে বলে, উপাত্ত কাকে বলে, চলক কাকে বলে, এবং হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করেছিলাম আমরা। এবং হচ্ছে গণসংখ্যা দেওয়া থাকলে গণসংখ্যা থেকে থেকে কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে এটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং কতগুলো উপাত্ত দেওয়া থাকলে উপাত্ত থেকে কিভাবে মধ্যক নির্ণয় করে বেজুর পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে হচ্ছে আমরা পার্ট 2-তে চলে যাব সরাসরি। পার্ট 2-তে ইনশাল্লাহ তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। পার্ট 2-তে আমরা আলোচনা করব যদি উপাত্ত দেওয়া থাকে এবং উপাত্তের মধ্যে যদি জোড় দেওয়া থাকে, জোড় সংখ্যা দেওয়া থাকে, তখন তুমি কিভাবে মধ্যকটা নির্ণয় করবা। তোমরা জানো যে জোড়ের ক্ষেত্রে হচ্ছে যে একটা সূত্র কাজে লাগে এবং বিজোড়ের ক্ষেত্রে আরেকটা সূত্র কাজে লাগে, এবং এগুলো হচ্ছে এমসিকিউতে আসে এবং হচ্ছে ক নাম্বার প্রশ্নতে আসে। তো চলো আমরা সরাসরি বোর্ডে চলে যাই। কেমন? ধরো আমি তোমাদেরকে কিছু সংখ্যা দিলাম, যেমন এখানে ধরো 10, 20, 30, 10, 20, 25, 30, 20, 10, 20, এরকম ধরো তোমাদেরকে আমি কয়েকটা সংখ্যা দিলাম, ঠিক আছে? এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আরেকটা দিই, ধরো এখানে আমি 10 দিলাম। এই হচ্ছে তোমার 10টা, এখানে 10টা গণসংখ্যা, তার মানে 10 সংখ্যাটা কি জোড়, তাই না? এখন জোড় সংখ্যা যদি দেওয়া থাকে তখন তোমরা মধ্যক কিভাবে নির্ণয় করবে এই জিনিসটা দেখো। প্রথমেই হচ্ছে আমি আগে বলেছিলাম গত ক্লাসে যে মধ্যক চাইলেই, অর্থাৎ মধ্যক উপাত্ত দেওয়া আছে, তোমাকে মধ্যক চাইছে, তার মানে তুমি অবশ্যই অবশ্যই তোমাকে সাজাইতে হবে, হয় ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে, কিন্তু তোমাকে সাজাতে হবেই। তাহলে লিখবে যে এখানে, লিখবে যে এখানে, এখানে উপাত্তগুলোকে, উপাত্তগুলোকে মানে কি ক্রমে সাজাই? ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে কি পাই দেখো, আমরা পর্যায়ক্রমে আমরা সাজাই। দেখো ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে ছোট কি কি আছে এখানে? আমাদের সর্বশেষ আছে কত? 10, 1, 2, 2, 3টা আছে 10। তাইলে আমাদের এখানে কয়টা আছে? 3টা আছে, 1, 2, 3। আচ্ছা, তারপরে দেখো আমাদের কত আছে এখানে? 10-এর পরে কত আছে? 20 আছে এখানে আমাদের, তাই না? 20 কয়টা আছে? একটা, দুইটা, দুইটা, তিনটা, চারটা আছে। 20 কয়টা আছে? চারটা। ঠিক আছে? এভাবে হচ্ছে পর্যায়ক্রমে তোমাকে সাজাইতে হবে, না সাজিয়ে তুমি অঙ্ক করতে পারবা না এবং মধ্যক হবে না, মিলবে না। কেমন? আচ্ছা, তাহলে 20 নিলাম আমরা চারটা। তারপরে দেখো আমাদের 25 আছে একটা, 25 নিয়ে নিলাম আমরা একটা। তারপরে আমাদের দেখো 30 আছে কয়টা? একটা, দুইটা, দুইটা আমাদের 30 আছে। কেমন? দুইটা 30 আমরা নিয়ে নিলাম। তাহলে দেখো তো কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই হচ্ছে আমাদের 10টা গণসংখ্যা আমরা সাজিয়ে নিলাম। কেমন? তোমরাও সাজিয়ে নিবা, না সাজিয়ে কিন্তু অঙ্কটা হবে না। আচ্ছা, তাহলে এখন লিখবা, ধরো এখানে আমরা কাইটা দিই উপরের অংশ, যে এখানে অংশটা আছে, তাহলে লিখবা যে এখানে, এখানে উপাত্তের সংখ্যা, উপাত্তের, উপাত্তের সংখ্যা কত বলো? উপাত্তের সংখ্যা এখানে কত? n ইজ ইকুয়াল টু কত? 10। 10, 10 সংখ্যাটা কি? যা কি সংখ্যা? আমরা জানি যা হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। যা কি সংখ্যা? জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে সুতরাং মধ্যক নির্ণয়ের সূত্রটা দেখো। মধ্যক নির্ণয়ের সূত্রটা, মধ্যক ইজ ইকুয়াল টু কত? n/2 তম পদ, n/2 তম পদ
ও n/2 প্লাস 1তম পদের কি মানে সমষ্টি, মানে সমষ্টি বাই কত, এই যে বাই হচ্ছে কত 2, বাই কত 2। ধরো মধ্যক ইকুয়াল টু কত, ধরো আমরা একটু এই পাশে লিখি মধ্যক ইকুয়াল টু কত হয়েছে আমাদের n/2 তম পদ ও n/2 প্লাস 1তম পদের মানের সমষ্টি বাই হচ্ছে কত 2। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, দেখো আমরা n সমান আমরা কত পাইছি এখানে 10, তাহলে 10/2 তম পদ ও দেখো 10/2 প্লাস 1তম পদে কি মানে সমষ্টি, মানে সমষ্টি বাই কত, নিচে আছে কত বাই হচ্ছে 2। কেমন, এটা হচ্ছে তোমরা যখন ক নাম্বার প্রশ্নের মধ্যে আসবে, সৃজনশীলের মধ্যে চাইবে ক নাম্বারে, তখন এইভাবে করবা। আর যদি দেখো যে এমসিকিউর মধ্যে চাইছে, তাহলে তোমরা কি করবা, এমসিকিউর জন্য চাইলে সরাসরি এই অঙ্কটা কিভাবে সাজাইবা, সাজাই সেটা মধ্যবর্তী দুইটা মান নিবা, মান নিয়ে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবা, শেষ মান তোমাদের চলে আসবে। তাহলে এখানে দেখো 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত 5তম পদ, 5তম পদ ও এনে দেখো 10কে 2 দিয়ে ভাগ করলে কত 5, 5 আর 1 যোগ করলে কত 6, তাহলে কত 5তম পদ ও 6তম পদের মানের সমষ্টি, মানের সমষ্টি। আজকে ক্লাসটা একটু বড় হবে, আমরা সবগুলো শেষ করবো তোমাদের সাথে পর্যায়ক্রমে। ধৈর্য সহকারে পুরো ক্লাসটা করো, দেখবা তোমাদের আর পরিসংখ্যান নিয়ে সমস্যা হবে না, কারণ সামনে তোমাদের পরীক্ষা। তাহলে 5তম পদ ও 6তম পদের মানের সমষ্টি, তাহলে 5তম পদ আমাদের কত দেখো তো 1 2 3 4 5, তাহলে 5তম পদ পাইতেছি আমরা কত এখানে 20, তাহলে 20 যোগ 5তম পদের মান কত 20 তম পদের মানের সমষ্টি মানে হচ্ছে যোগ। আচ্ছা, এখানে দাও 6তম পদ, তাহলে কত 6তম পদ কত দিচ্ছে দেখো, আমরা আরেকটা 20 পাইতেছি, তাহলে কত 20, এরপরে কত বাই 2, 20/2, কেমন। আচ্ছা, এখন এখন তো 20 আর হচ্ছে যদি 20 যোগ করি তাহলে কত কত হইতেছে আমাদের 40, 40কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে মানটা কত আসবে 20, তাহলে আমাদের মধ্যক কত হচ্ছে 20, কেমন। আশা করি বুঝতে পারছো, এটা যখন জোড়ের ক্ষেত্রে বলবি, কিসের ক্ষেত্রে, জোড়ের ক্ষেত্রে, মধ্যক কিসের ক্ষেত্রে, জোড়ের ক্ষেত্রে, যে এখানে আমি লিখে দিয়েছি মধ্যক যখন কি সংখ্যা হয়, জোড় সংখ্যা হয়। আচ্ছা, এটা যখন হচ্ছে তোমার কাছে ধরো ক নাম্বারে সৃজনশীলের মধ্যে অনেক সময় বলবে কতগুলো উপাত্ত দেওয়া থাকবে, ওইখান থেকে তোমাকে জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয় করতে বলবে, অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই প্যাটার্নটা, এই সিস্টেমটা তোমাকে থাকতে পারে, দিয়ে দিতে পারে। তোমার কাজ হচ্ছে এগুলো খুব ভালো করে করা। আর যদি দেখো যদি এমসিকিউর মধ্যে আসে তাহলে কিভাবে করবা, এই যে এটা সাজাইবা, সাজায় দিব দেখবা যে এই যে দেখো, তাইলে আমার হচ্ছে 10টা হলে তুমি চারটা চারটা করে দুই পাশে দিবা, কয়টা হয়েছে 8টা, এই যে 1 2 3 4 4টা, 1 2 3 4 4টা, মাঝখানে আছে কত এই যে 20 এবং 20, তাইলে 20 এবং দেখো এই যে 20 যোগ হচ্ছে 20, 2 দিয়ে যোগ করে দিবা, তাহলে এখানে কত হইতেছে দেখো 20 আর 20 যোগ করলে এই অংশটুকু মুছে দিচ্ছি, কেমন। আচ্ছা, তারপরে দেখো দেখো 20 আর 20 যোগ করলে কত হয় 40 বা কত 2, যে হচ্ছে 20, দেখো এখানে আমরা 20 পাইছি, এখানেও আমরা 20 পাইছি, অর্থাৎ শর্টকাট আমরা করে ফেলতে পারি। এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য, এমসিকিউতে যখন আসবে তুমি এইভাবে করবা, অঙ্কটা তুলে ফেলো, স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীর জন্য উঠে ফেলতে পারো। আমরা দ্রুতই চলে যাব পরবর্তী অঙ্কে, কারণ আমরা আজকে অনেকগুলো টার্ম করবো, কেমন। আচ্ছা, তোমাদেরকে মুছে দিচ্ছি, এখন একটু তোমরা ভালো করে পড়াশোনা করো, কারণ হচ্ছে কি দেখো সামনেই তোমাদের হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা, এসএসসি 27 ব্যাচের প্রি টেস্ট পরীক্ষা, এবং হচ্ছে 28 ব্যাচের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা। কারণ তোমরা যদি অঙ্কগুলো, যে অঙ্কগুলো সারা বছর পড়েছো, এগুলো যদি একটু রিভিশন না দেও, তাহলে কিন্তু তোমার আর এই অঙ্কগুলো করা হবে না, ভালো করে তুমি পরীক্ষা আনসারও করতে পারবে না। তার জন্য এখন কি করতে হবে, তোমার ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস না করলে অঙ্ক তুমি আনসার করতে পারবে না, এটা শিওর তুমি ধরে রাখো। আর কারণ অঙ্ক এমনই একটা জিনিস, তোমার ধরো আজকে করছো, যদি এই এক সপ্তাহ অঙ্ক না করো, পরবর্তী অঙ্ক যদি করতে যাও, তাহলে তুমি দেখবা অঙ্ক তোমার কলমই চলবে না, মনে হবে তুমি সবই পারো, কিন্তু তোমার কলম চলবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আর কথা না বাড়াই, সামনে চলে যাই পরবর্তী টপিকে। পরবর্তী টপিক করব আমরা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। কি করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপরে করব আমরা হচ্ছে মধ্যক, তারপরে করব আমরা হচ্ছে প্রচুরক। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই হাই ভোল্টেজ, ক নাম্বারের একটা প্রশ্নের মধ্যে থাকবেই, হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, হয় মধ্যক, অথবা কি প্রচুরক থাকবেই। আচ্ছা, দেখো
প্রথমে আমরা হচ্ছে দেখো এখানে করব, লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের কি সারণী, এটা নিয়ে উপরে লিখে নিতে হবে, সারণীর নিম্ন রূপ, ঠিক আছে। আচ্ছা, সেমিকোলন দিয়ে দিলাম আমরা। আচ্ছা, এটা হচ্ছে তোমাকে উপরে লিখে নিতে হবে। আচ্ছা, তারপরে দেখো আমরা যে কোনো একটা বই থেকে যে কোনো একটা ছক নিতেছি, নিয়ে কাজ করতেছি, কেমন? ধরো 1 2 3 4 5 6 7 7 8, এ হচ্ছে আমরা 8টা নিলাম, কেমন? আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, 8টা পর্যন্ত আছে। আচ্ছা, ঠিক আছে, ধরো এই অংশটুকু আমরা দাগ দিয়ে দিলাম। এখানে আমরা কি লিখবো দেখো, শ্রেণী ব্যক্তি, এখানে কি লিখবো আমরা? ধরো শ্রেণী ব্যক্তি দিব। আচ্ছা, শ্রেণী ব্যক্তির পরে ধরো এখানে আমরা দিব হচ্ছে মধ্যমান, কি দিব? মধ্যমান। মধ্যমান জিনিসটা কি এটা আমি দেখাবো তোমাদের বিস্তারিত। মধ্যমানকে আমরা এক্সআই দিয়ে প্রকাশ করব। এখানে কি দিব আমরা? ঘন সংখ্যা। এখানে কি দিব আমরা বলো? ঘন সংখ্যা। ঘন সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এফআই দিয়ে প্রকাশ করব। এখানে কি দিব? ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি জিনিসটা কি দেখো বুঝিয়ে দিব তোমাদেরকে। ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি হচ্ছে তোমাদের কি ইউআই। ইউআই ইকুয়াল টু কত? এই যে এক্স আই, ইউআই সমান কত দেখো, সংক্ষিপ্ত পদ্ধতি কর ইউআই ইকুয়াল টু হচ্ছে এক্স আই মাইনাস, এই যে এক্স আই মাইনাস এ বাই কত এইচ, এক্স আই মাইনাস এ বাই এইচ। আচ্ছা, তারপরে যাও ধাপ বিচ্যুতি লেখা শেষ। এরপরে লিখবো আমরা ধাপ বিচ্যুতি, অর্থাৎ ইউআই গুণ হচ্ছে কত? এই যে এফ আই, অর্থাৎ ধাপ বিচ্যুতি গুণ হচ্ছে কি ঘন সংখ্যা। ধাপ বিচ্যুতি গুণ হচ্ছে কি ঘন সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আগাও, সামনে আগাও, পরবর্তীতে আমরা লিখি দেখো। আচ্ছা, আমরা এখানে শ্রেণী ব্যক্তিগুলো লিখে নিলাম। অর্থাৎ একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে তোমাকে কি করতে হবে? এই 1 2 3 4 5টা অংশ লিখতে হবে, ঠিক আছে। শ্রেণী ব্যক্তি নিতে হবে, মধ্যমান নিতে হবে, গণসংখ্যা নিতে হবে, ধাপ বিচ্যুতি নিতে হবে। ধাপ বিচ্যুতি গুণ হচ্ছে কি ঘন সংখ্যা। আচ্ছা, ধাপ বিচ্যুতি গুলো আমরা এই শ্রেণী ব্যক্তি গুলো আমরা লিখে নেই, কেমন? দেখো 2 থেকে ধরো 2 থেকে 6, পরে 6 থেকে হচ্ছে আমাদের 10, পরে হচ্ছে কত 10 থেকে হচ্ছে আমাদের 16, 10 থেকে সরি 14, 14 থেকে হচ্ছে আমাদের পরবর্তীতে হচ্ছে 14 থেকে হচ্ছে 18, 18 থেকে হচ্ছে আমাদের 22, 18 থেকে আমাদের কত, হ্যাঁ 22, পরে হচ্ছে 22 থেকে আমাদের হচ্ছে পরবর্তী হচ্ছে 26, পরে হচ্ছে 26 থেকে হচ্ছে আমাদের কত 30, তারপরে হচ্ছে 30 থেকে হচ্ছে আরেকটা ঘর নিতে হবে আমাদের। এদিকে আমরা আরেকটা ঘর নিয়ে নিলাম, কেমন? আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো, আচ্ছা 30 থেকে আমাদের হচ্ছে 34, 30 থেকে কত 34, অর্থাৎ 5 ব্যবধান করে হইতেছে। এই যে দেখো 2 3 4 5, 5 4 ব্যবধান হইতেছে, কারণ হচ্ছে 2 থেকে শুরু করবা। তুমি কত পর্যন্ত যাবা দেখো, 2 থেকে শুরু করে তুমি যাবা হচ্ছে কত পর্যন্ত? 5 পর্যন্ত, কারণ 6 কিন্তু এখানেও আছে। অথবা 2 থেকে শুরু করে 6 পর্যন্ত গেলে আবার এখানে গুনতে হবে কত, 7 8 9 10, ঠিক আছে। এটাও গুনতে পারো, দেখো 2 3 4 5 6, তাহলে এখানে কত হইতেছে 6, কিন্তু দেখো 11 11 আছে, 11 আছে, তার মানে 6 তোমাকে বাদ দিয়ে গুনতে হবে। 2 3 4 5, ঠিক আছে। এরপরে দেখো এখানে এই যে 6 এই ঘর থেকে 6 এর ঘর কিন্তু এই যে এটা 6 7 8 9 নিতে হবে। পরে এই যে 10 আছে, 10 11 12 13, ঠিক আছে, 14 এই পর্যন্ত যাইতে হবে। আচ্ছা, মধ্যমানটা তুমি কিভাবে বের করবা? মধ্যমান হচ্ছে এই দুইটাকে তুমি যোগ করবা, অর্থাৎ যেই ঘরের মধ্যমান বের করবা, এই ঘরের শ্রেণী ব্যক্তি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান ধরো 2 যোগ হচ্ছে 6, 2 দিয়ে ভাগ করে দিবা। 2 আর 6 কত 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4, ঠিক আছে। এভাবে করবো, অর্থাৎ যেই ঘরে তুমি মধ্যমান বের করবা এই ঘরের শ্রেণী ব্যক্তি সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবা। এটা শুধু এই জায়গায় না, তুমি দেখবে সৃজনশীলের মধ্যে ক নাম্বারের মধ্যে তোমাকে বলবে প্রচুরক শ্রেণীর, অর্থাৎ তোমাকে সারণী দিয়ে দিব, উপরে বলবে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, অথবা একটা এমসিকিউর মধ্যে একটা সারণী দিয়ে বলবে এই এই শ্রেণী ব্যক্তির মধ্যমান নির্ণয় করো। তাহলে তুমি কি করবা? দুইটা যোগ করবা, 2 দিয়ে ভাগ করে ফেলবা, ইজিলি মানটা তোমার চলে আসবে। কেমন? এখানে দেখো মধ্যমান কত হবে
4। ঠিক আছে, তাহলে দেখো 2 4 2 এর পরে কত হইতেছে 4, তার মানে 2 2 কইরা বাড়তেছে। এখানে কত হবে দেখো 8 হবে, এখানে কত হবে, সরি সবগুলো ইংরেজিতে, তাহলে এখানে 4 হবে, এখানে কত হবে 8, এখানে কত হবে আমাদের 8 হবে। ঠিক আছে, আমরা 8 8 8 দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যাও এখানে, এখানে কত 8, 8 এর পরে এখানে কত হবে 12, 12 এর পরে এখানে কত হবে 16, 16 এর পরে হবে 20, 20 এর পরে এখানে হবে 24, এখানে কত হবে 28, ঠিক আছে, এখানে হবে 32। কেমন? আচ্ছা, এরপরে যাও ঘন সংখ্যা। ঘন সংখ্যা আমাদের কত দেওয়া আছে দেখো, একটার মধ্যে দেওয়া আছে হচ্ছে 1 দেওয়া আছে, 9 দেওয়া আছে, তারপরে হচ্ছে 21 দেওয়া আছে, তারপরে হচ্ছে 40 47 দেওয়া আছে, এরপরেরটা হচ্ছে কত 52 দেওয়া আছে, তারপরে হচ্ছে 36 দেওয়া আছে আমাদের, 36 এর পরে হচ্ছে 19 দেওয়া আছে, তারপরে হচ্ছে কত 3 দেওয়া আছে আমাদের। কেমন? আচ্ছা, এই হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ঘন সংখ্যা দেওয়া আছে। ধাপ বিচ্যুতি জিনিসটা আসলে কি দেখো, ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই, অর্থাৎ এক্স আই মাইনাস হচ্ছে এ, এ হচ্ছে এখানে কি আনুমানিক গড়, এটা কি আমাদের আনুমানিক গড়। আনুমানিক গড়টা আমরা এই জায়গায় ধরে নিব, কিভাবে ধরে নিব দেখো, এখানে আমাদের গড় কয়টা আছে এখানে 1 2 3 4 5 6 7 8টা। 8 কিন্তু একটা জোড় সংখ্যা, আর কি সংখ্যা জোড় সংখ্যা। 8টাকে যদি তুমি একটা সংখ্যা রেখার মধ্যে দেখো, সংখ্যা রেখা তো বুঝো, সংখ্যা রেখা হচ্ছে ওই প্লাস এবং মাইনাস সংবলিত যেগুলো আছে এগুলো হচ্ছে সংখ্যা রেখা বলা হয়। একটা সংখ্যা রেখা ডান দিকের মানগুলো হচ্ছে ধনাত্মক, বাম দিকের মানগুলো হচ্ছে ঋণাত্মক। কেমন? আর মাঝখানে হচ্ছে মূল বিন্দু জিরো। আচ্ছা, তাহলে যদি তুমি সংখ্যা রেখার মধ্যে চিন্তা করো, তাহলে জিরোর 8টাকে যদি তুমি রাখতে চাও, হয় নিচে তোমাকে 4টা রাখতে হবে, ঠিক আছে, আর না নিচে নিচে 4টা রাখতে হবে, উপরে 3টা রাখতে হবে। 4টা আর 3টা হচ্ছে 7টা, আর 0 1 8টা, ঠিক আছে এইভাবে। অথবা উপরে তোমাকে 4টা রাখতে হবে, নিচে তুমি 3টা রাখতে পারবা, সমস্যা নাই, এটা তোমার উপরে। তো আমি দেখো, আমি কি করলাম দেখো, উপরে আমি 4টা রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, 4টা যদি রাখি 1 2 3 4, ঠিক আছে, -4 -3 -2 -1 0, তার মানে দেখো আমার মূল বিন্দুটা কোন জায়গায় পড়তেছে, এই যে এখানে পড়তেছে, ঠিক আছে, আমার মূল বিন্দুটা কোন জায়গায় পড়তেছে, এই যে এই ঘরে। তাহলে এখন দেখো মূল বিন্দু যে ঘরে পড়বে সেই ঘরের মধ্যমান হচ্ছে কি, সেই ঘরের মধ্যমান হচ্ছে আনুমানিক গড়, সেই ঘরের মধ্যমানটা কি আনুমানিক গড়, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এখানে ধরো নিচে আমি 4টা নিতাম, তাহলে এটা আমার মূল বিন্দু 0 হইতো, তাহলে 16 হইতো কি আমার আনুমানিক গড়, মানের কোনো পরিবর্তন হবে না। কেমন? কারণ তুমি দেখো এখানে 0 নেওয়ার কারণে আমরা জানি ধাপ বিচ্যুতি কোণ হচ্ছে ঘন সংখ্যা, এটা 0 হয়ে যাবে। আর তুমি যদি এখানে 0 নাও, তাহলে এটা 0 হয়ে যাবে। দেখবে অ্যাভারেজ করলে মানের কোনো পরিবর্তন হবে না, ক্যালকুলেশন করলে মান ঠিকই থাকবে, ঠিক আছে। তো তুমি নিচেও 4টা নিতে পারো, অথবা উপরেও কি 4টা নিতে পারো। তাহলে আমরা ধাপটি যদি দেখো, এখন দেখো তুমি যদি এখানে মানগুলো বসাও, এক্স আই মানে হচ্ছে মধ্যমান, 4 মাইনাস এখানে দেখো এ মানে আনুমানিক গড়, যদি 20 দাও, পরে হচ্ছে শ্রেণী ব্যক্তি দাও, দেখবে তোমার সরাসরি -4 মানটা চলে আসবে, ঠিক আছে। কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করার দরকার নাই, তোমাকে একটা সহজ টেকনিক শিখাই দিই। পরীক্ষার হলে তুমি কি করবা, যদি তোমাকে জোড় সংখ্যা দেখো, যে জোড় সংখ্যক গড় আছে এখানে 1 2 3 4 5 6 7 8টা, 8টা এখানে জোড় সংখ্যক গড় না, 8টা 12টা 6টা এরকম যদি জোড় সংখ্যক গড় থাকে, তাহলে তুমি কি করবা, উপরে অথবা নিচে একটা গড় বেশি নিয়ে নিবা, ঠিক আছে। 8টা আছে এখানে, নিচে 4টা নিবা, উপরে 3টা নিবা। 4টা আর 3টা কয়টা 7টা, আর মূল বিন্দু 0 হয়েছে একটা, এই টোটাল 8টা। আর যদি যদি ভাই 7টা থাকতো, তাহলে কি করতো, নিচে 3টা উপরে 3টা, কয়টা হয়েছে 6টা, আর হচ্ছে মূল বিন্দু 0 একটা। এ হলো আমাদের মূল 7টা, ঠিক আছে। তাহলে এখানে দাও আমি -4 লিখে দিব, -3 -2 মাইনাস কত 1, আর 1 2 এ হচ্ছে 3, ঠিক আছে। এই যে 1 2 3 আমি লিখে দিলাম। এখন আমার কাজ হচ্ছে ঘন সংখ্যা গুণ হচ্ছে ধাপ বিচ্যুতি, ঘন সংখ্যা গুণ হচ্ছে কি ধাপ বিচ্যুতি। আচ্ছা, ধাপ বিচ্যুতি ইউআই ইজ ইকুয়াল টু দিতে হবে এখানে, হ্যাঁ। আচ্ছা, ধাপ বিচ্যুতি কি আমি দেখো গুণ করি, পর্যায়ক্রমে আমি কি করব, গুণ করব। এখানে দেখো 4 দিয়ে এসে যদি আমি 1 এর গুণ করি, -4 একে 4। আচ্ছা, এটা দেখো তো, এটা যদি গুণ করি আমি, 3 নং কত 27, প্লাস মাইনাসে -27। আচ্ছা, এটা যদি করি 21 দুগুণে কত 42, মাইনাস কত 42, মাইনাস কত 42। আচ্ছা, এরপরে দেখো এখানে 47 কে 1 দিয়ে গুণ করলে -47 একে 47, এর 0 দিয়ে যদি 52 দিয়ে গুণ করি কত হবে, 0 ই তো হবে। 36 কে 1 দিয়ে গুণ করলে 36। আচ্ছা, 19 কে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হইতেছে 38, ঠিক আছে। আচ্ছা, 3 দিয়ে 3 দিয়ে গুণ করলে 3 3 কত 9। আচ্ছা, নিচে হচ্ছে আমাদের আরেকটা গড় নিতে হবে, কেমন?
নিচের গড়টা কেন নিব আমরা? আচ্ছা, টোটাল এখানে দেখো n সমান গণ সংখ্যা দেখবা যোগ করলে আমাদের হইতেছে কত? 188, অর্থাৎ 188টা ঘন সংখ্যা। আমাদের মোট ঘন সংখ্যা কয়টা? 188টা। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে সবগুলো যোগ করে দেওয়া। যোগ করে দিলে আমরা কি পাবো? এই চিহ্নটার নাম হচ্ছে সামেশন ইউআই এফআই ইজ ইকুয়াল টু সামেশন ইউআই এফআই। সামেশন মানে হচ্ছে টোটাল যোগ, টোটাল মানে অ্যাভারেজটা যোগ করে আনবা তুমি। হ্যাঁ, তাহলে দেখো তুমি কি করবা? তুমি ক্যালকুলেটর চাপ দিবা, ঠিক আছে? ক্যালকুলেটর কি করবা? ধরো মাইনাস ফোর নিলা, প্লাস হচ্ছে কত মাইনাস, এই যে ধরো -4, তারপরে কত -27, পরে হচ্ছে -42, 42 পরে হচ্ছে কত -47। ওকে, জিরো তো আর জিরো দেওয়ার দরকার নাই, পরে হচ্ছে প্লাস দিবা, প্লাস কত 36, পরে হচ্ছে প্লাস কত 38, প্লাস কত 9। ঠিক আছে, দেখো সবগুলা ইয়ে করলে, যোগ করলে তোমার কত আসবে? -38 আসবে, -32, সরি 37, -37 আসবে এই যে মানগুলো। আশা করি এই এই ঘরের কাজটা তোমরা পরিপূর্ণ বুঝতে পারছো। এই ঘরের কাজ নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। তো প্রথমে তাহলে যে কোনো পদ্ধতিতে, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে কর বললে তুমি কি করবা? উপরে লিখে দিবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী নিম্নরূপ, তারপরে শ্রেণীবৃত্তি দিবা, মধ্যমান নিবা, xi গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, পরে হচ্ছে ইউআই এফআই, অর্থাৎ গণসংখ্যা গুণ হচ্ছে ধাপ বিচ্যুতি। এই দুইটা গুণ করবা, এই দুইটা গুণ করে এখানে লিখবা, বসাইবা। আশা করি এটা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নাই। আরেকটা হচ্ছে ধাপ বিচ্যুতি কোন জায়গায় আনুমানিক গড়টা ধরবা, এটা ক্লিয়ার করে দিছি আমি। ঘর দেখবা জোর না বেজোর, তখন এই হিসাব করে তুমি বসায় দিবা আনুমানিক গড়টা। ঠিক আছে, আনুমানিক মানে অনুমানের ভিত্তিতে তুমি ধরবা আর কি। হয় তুমি উপরে 3টা নিতে পারো, নিচে 2টা নিতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু একদম একদম ডিফারেন্স করে নিবা। ধরো উপরে 5টা নিলাগা, নিচে 1টা নিবা, এরকম নিবা না। ঠিক আছে, এরকম নিলে মানের একটু তারতম্য হইতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখো এই অংশটুকু মুছে দিব, আমরা উপরে দিয়ে কাজ করব, উপরে কাজ করব, অর্ধেকটুকু মুছে দিব। তোমরা তুলে ফেলো, যারা না তোলো নাই এখানে স্ক্রিনশট দিয়ে রাখো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা উপরের অংশটুকু মুছে দিই। হ্যাঁ, চকের, অথবা দেখো, আচ্ছা এই পাশে আমরা কাজ করি। তুলে ফেলো, মনোযোগ দিয়ে অঙ্কগুলো করো, দেখবা এই অঙ্কগুলো পরীক্ষায় আসবে তোমার। ঠিক আছে, এই অঙ্কগুলো যদি ভালো করে করো তাহলে আর কোনো সমস্যা হবে না। কারণ খ নাম্বারের মধ্যে দেখবা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে কর, অথবা গাণিতিক গড়, অথবা মধ্যক, অথবা কি প্রচুরক, এগুলা থাকবে। গত ক্লাসে আমি গাণিতিক গড় দেখাইছি। আচ্ছা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা আশা করি তোমাদের সবাই মনে আছে। তাহলে গড় ইজ ইকুয়াল টু এক্স বার, গড় এক্স বার ইকুয়াল টু কত? এ প্লাস, পরে কত সামেশন ইউআই এফআই, নিচে কত এন ইন্টু কত এইচ, এন ইন্টু এইচ, এন ইন্টু কত এইচ। এটা সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন এই সামেশন আই ইকুয়াল টু 1 টু কে ইউআই এফআই বাই এন ইন্টু এইচ। পুরাটা বিস্তারিত আমি পুরাটা বললাম না, জাস্ট শুধু খালি যে যতটুকু লিখে তুমি কাজ করতে পারবে ঠিক ততটুকুই লিখলাম। আচ্ছা ঠিক আছে, দেখো তো এখানে এ সমান আনুমানিক গড় সমান আমরা কত ধরেছিলাম? 20 কে আনুমানিক গড় ধরছিলাম। 20 কে কি ধরছিলাম? আনুমানিক গড়। বইয়ের দিকে থাকাও। তাহলে এখানে আমরা কত লিখবো? এখানে আমরা কত লিখবো? 20। এই যে 20 প্লাস, উপরে সামেশন ইউআই অফ সমান কত পাইছি আমরা? 37, এই যে -37। এন মোট ঘন সংখ্যা কত ছিল? 188। দেখো এখানে যে মোট ঘন সংখ্যা কত পাইছিলাম? 188। ঠিক আছে, এই যে 188। এইচ, এইচ সমান কত ছিল আমাদের শ্রেণী ব্যক্তিটা? দেখো 2 থেকে কত পর্যন্ত ছিল? 6। 2 3 4 5, 5 পর্যন্ত নিবা, কারণ 6 এর পরবর্তী ঘরে আবার আছে। তাহলে 6 7 8 9 পর্যন্ত নিবা, 10 এর পরবর্তী ঘরে আবার আছে। ঠিক আছে, তাহলে শ্রেণী ব্যক্তি ছিল আমাদের কত? 4। শ্রেণী ব্যক্তি ছিল আমাদের কত? 4। ঠিক আছে, এখন তুমি দেখো ক্যালকুলেশন করো, মানটা সরাসরি চলে আসবে। তাহলে তুমি ক্যালকুলেশনটা কিভাবে করবা? দেখো এখানে কিন্তু 2টা পদ আছে, এটা একটা পদ আর এই পুরাটা মিললে হচ্ছে একটা পদ। তাহলে পদের কাজগুলো আগে করতে হবে। ঠিক আছে, আচ্ছা করো, কাজগুলো করো, একদম ইজি। হ্যাঁ, ক্যালকুলেশন করলে দেখবে মানটা সহজেই চলে আসবে। দেখো আমরা যদি এই অংশটুকুর কাজ করি, পুরো অংশটুকুর কাজ করি, তাহলে 4 দিয়ে যেটা 37 গুণ করে ফেলি। এই যে দেখো -37, -37 গুণ হচ্ছে কত? 4। 4 দিয়ে গুণ করলে কত হয়? 148। ওই যে 20 প্লাস কত মাইনাস কত হবে? 148, নিচে কত? 188। তাহলে 20, এই যে 148 কে যদি ভাগ 148 কে যদি আমরা কত দিয়ে ভাগ করি? 188 দিয়ে ভাগ করি, তাহলে কত আছে? -0.78। তাহলে এই যে এখানে মাইনাস দিলাম, প্লাসে মাইনাসে -0.78।
এখন যদি 20 থেকে যদি মাইনাস আমরা 0.78 মাইনাস করে দেই, তাহলে আমাদের মানটা আসতেছে কত? মানটা আসতেছে কত? 20 থেকে 0.78 যদি আমরা মাইনাস করে দেই 19 দশমিক, অর্থাৎ 19 পয়েন্ট কত, 21, 19.2178 না, অ্যাকচুয়ালি মানটা আমাদের 9 নিতে হবে, কারণ 8 এর পরে আরো যদি কোনো 8 এর পরে অর্থাৎ দশমিকের পরে কোনো একটা ডিজিটের, ধরো এরকম এই 7 8 পরে 9 আসলো, তাহলে তুমি এখানে এই 8 এর পরিবর্তে এখানে 9 লিখবে, 0.79। কেন? কারণ দশমিকের পরে কোনো ডিজিটে যদি 5 এর উপরে থাকে, তাহলে তুমি এর আগের সংখ্যা বা পূর্ববর্তী সংখ্যার সাথে এক যোগ করে লিখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে দশমিক সংখ্যা লেখার নিয়ম। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো, এটা হচ্ছে আমাদের কি, আনুমানিক গড়। এটা কি আনুমানিক, আনুমানিক গণনা, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের পদ্ধতি। রেজাল্ট হচ্ছে এটা। আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো। a প্লাস সামেশন ইউআই অফ বাই n ইনটু কত h, এই দুইটা তুমি গুণ করবা, গুণ করে সেটা এটা দিয়ে ভাগ করে ফেলবা, যে মানটা আসবে এটাই। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমরা সামনে এগিয়ে যাই। দেখো এই অংশটুকু আমরা মুছে দিই, আমরা সামনে আগাই। এখন আমরা করব হচ্ছে মধ্যক নির্ণয়। ঠিক আছে, সারণী থেকে, ধরো তোমাকে একটা সারণী দেওয়া আছে, সারণী থেকে তুমি কিভাবে মধ্যক নির্ণয় করবে। দেখো, মধ্যক নির্ণয়ের পদ্ধতিটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। পর্যায়ক্রমে সবগুলো করবো ধারাবাহিকভাবে। ধৈর্য রাখতে হবে ভাই, ধৈর্য ছাড়া যদি তুমি বসো, তাহলে তুমি অঙ্ক করতে পারবো না। তোমাকে এরকম প্রবণতা নিয়ে বসতে হবে যে না, আমি সবগুলো অঙ্ক করবোই। ঠিক আছে, আর এই অধ্যায়টা একটু গুরুত্ব দিয়ে করবা। এসএসসি হোক, প্রি টেস্ট হোক, টেস্ট হোক, সব জায়গায় তোমার এই অধ্যায় থেকে একটাই মাত্র অধ্যায় যেখান থেকে দুইটা সৃজনশীল আসবে। এবং তুমি যদি ধৈর্য সহকারে না করো, রিভিশন না দাও, প্র্যাকটিস না করো বাসায়, তবে তুমি অঙ্ক পারবা না, এটাই স্বাভাবিক। যারা প্র্যাকটিস করবে, পরিশ্রম করবে, তারা পারবে। স্বাভাবিক। কি, তোমার নাম কি? ফলে পরিচয়, পরিশ্রম সৌভাগ্যের পথ তোমাকে অবশ্যই দেখাবে। ঠিক আছে, পরিশ্রম করলে অবশ্যই তুমি সফলতা পাবা ইনশাল্লাহ। দেখো, আমরা মধ্যক নির্ণয় করবো, এরপরে করবো কি আমরা, মধ্যক। এতক্ষণ আমরা এই যদি উপাত্ত দেওয়া থাকে, উপাত্ত থেকে আমরা মধ্যক করছি। এখন আমরা করবো যদি সারণী দেওয়া থাকে, সারণী থেকে আমরা মধ্যক নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, লক্ষ্য করো। তাহলে তুমি কি লিখবা? মধ্যক মধ্যক নির্ণয়ের নির্ণয়ের মধ্যক নির্ণয়ের কি সারণী, সরি, মূর্ধন্য নির্ণয়ের সারণী নিম্নরূপ। মধ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ। দেখো, আমরা কয়েকটা গড় নেই। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা। ঠিক আছে, আর একটা বেশি নেই, 8টা নিলাম আমরা। এর মধ্যক নির্ণয় করতে গেলে কি কি লাগে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে হচ্ছে কি, যেহেতু সারণী থেকে, তার মানে অবশ্যই শ্রেণী ব্যক্তি থাকবে। কি থাকবে? আমাদের শ্রেণী ব্যক্তি থাকবে, দিয়ে দিলাম আমরা শ্রেণী ব্যক্তি। এরপরে দেখো, সারণী থেকে যেহেতু বলছে মধ্যক নির্ণয় করবো, আমরা হচ্ছে ঘন সংখ্যা থাকবে। এখানে কি থাকবে? ঘন সংখ্যা থাকবে, দিয়ে দিলাম ঘন সংখ্যা। এরপরে আমাদের লাগবে হচ্ছে ক্রমযোজিত ঘন সংখ্যা। গত ক্লাসে, অর্থাৎ পরিসংখ্যান ক্রমযোজিত ঘন সংখ্যা না, তাই না? ক্রমযোজিত ঘন সংখ্যা। গত ক্লাসে আমরা ক্রমযোজিত ঘন সংখ্যার সারণী তৈরি করা শিখিয়েছিলাম তোমাদেরকে। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে তৈরি করে, এটা পরিসংখ্যান পার্ট 1 লেকচারের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ, ওইটা তোমরা করে নিবা। আচ্ছা, দেখো, শ্রেণীবৃত্তি কত থেকে দেওয়া আছে আমাদের, ধরো 30 থেকে 35। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, 36 থেকে কত দেওয়া আছে, ধরো 36 থেকে দেওয়া আছে হচ্ছে আমাদের 41। ঠিক আছে, 42 থেকে দেওয়া আছে হচ্ছে আমাদের 47, 48 থেকে দেওয়া আছে হচ্ছে আমাদের কত দেওয়া আছে, 48 থেকে 53। এরপরে দেখো, 54 থেকে দেওয়া আছে হচ্ছে আমাদের 59, 60 থেকে দেওয়া আছে হচ্ছে আমাদের 65, 60 থেকে দেওয়া আছে হচ্ছে আমাদের 65। কেমন? এই হচ্ছে আমাদের ঘন সংখ্যার শ্রেণী ব্যক্তিগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো গণসংখ্যা কত দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে 3, এখানে দেওয়া আছে কত 10, এখানে দেওয়া আছে কত 80, 25 দেওয়া আছে গণসংখ্যা, তারপরে দেওয়া আছে 8, তারপরে হচ্ছে কত
6। এইগুলো হচ্ছে আমাদের গণসংখ্যা। দেখো, গণসংখ্যা লিখা শেষ, শ্রেণীবৃত্তি লিখা শেষ। এখন হচ্ছে আমরা কি করব, ক্রমযোজিত গণসংখ্যাটা তৈরি করব। ক্রমযোজিত, ক্রম মানে কি একটা পর্যায়, আর ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে পরপর ঘনসংখ্যার যোগফল। দেখো এখানে কত আছে 3, সরাসরি 3 বসাই দিবা 3, আর এখানে কত আছে 10, 3 আর 10 কত 13, যোগ করলে কত হয় 13। এখন 13 এবং 18 তুমি যোগ করবা, 13 এবং 18 যোগ করলে কত হবে 31, ঠিক আছে। তারপরে দেখো 31-এর সাথে 25 যোগ করবা, 31-এর সাথে 25 যোগ করলে কত হবে 56, 56-এর সাথে তুমি 8 যোগ করবা, 8 যোগ করলে কত হবে 64, 64-এর সাথে তুমি যদি 6 যোগ করো, 64 6 যোগ করলে কত হবে 70। তাহলে মোট ক্রমযোজিত ঘনসংখ্যা কত হয়েছে তোমাদের 70। তার মানে n ইজ ইকুয়াল টু এখানে কত 70, অর্থাৎ 70টা গণসংখ্যা আছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। প্রথমে 3 লিখবা, 3-এর সাথে 10 যোগ করবা, পরে 13, 13-এর সাথে 18 যোগ করবা হবে 31, 31-এর সাথে তুমি দেখো 31-এর সাথে 25 যোগ করবা হবে 56, 56-এর সাথে 8 যোগ করবা হবে 64, 64-এর সাথে 6 যোগ করবা হবে 70। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করার পদ্ধতি আর কি। আচ্ছা, দেখো এই অংশটা থাকুক, আমরা এই পাশে করি অঙ্কটা, কেমন? এই পাশে দেখো, দেখো আচ্ছা এই অংশটা তোমরা তুলে ফেলো, তুলে ফেললে সুবিধা হবে আর কি। আমি এই পাশে যাই, এই পাশে কাজ করি, হ্যাঁ, তাহলে সমস্যা হবে না। দেখো এখন হচ্ছে আমরা মূল কাজে চলে যাব। দেখো এখন হচ্ছে কি লিখবো, লিখবো যে এখানে দেখো এখানে n ইজ ইকুয়াল টু আমরা কত পাইছি, দেখো n ইজ ইকুয়াল টু কিন্তু আমরা পাইছি 70, n ইজ ইকুয়াল টু কত পাইছি আমরা 70, বা 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 কি লাগবে আমাদের n ইজ ইকুয়াল টু আমাদের n/2 বের করব। আমরা কি বের করব n/2, n/2 মানে কত 35, 70 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 35, ঠিক আছে। এখন এই যে 35 সংখ্যাটা দেখো তো কোন জায়গায় আছে ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে, 3-এর মধ্যে গিয়ে 35 থাকতে পারবে, পারবে না। এই 35 সংখ্যাটাকে আমরা দেখবো যে কোন জায়গায় আছে ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে। 13-এর মধ্যে তো 35 থাকতে পারবে না, 31-এর মধ্যে কি আমাদের 35 থাকতে পারবে না, ঠিক আছে। 56-এর মধ্যে কি আমাদের 35 থাকতে পারে না ভাইয়া? হ্যাঁ, 56-এর মধ্যে কিন্তু আমাদের 35 থাকতে পারে। তার মানে দেখো 35 যা যা কোন শ্রেণীতে আছে দেখো তো, যা যা কত 48 থেকে 53, দেখো এই যে 56-এর মধ্যে আছে, তার মানে এটা শ্রেণীটা কত 48 থেকে 53, যা এই যে 48 থেকে 53 শ্রেণীতে, শ্রেণীতে কি বিদ্যমান, 48 থেকে 53 বিদ্যমান। অতএব অতএব মধ্যক শ্রেণী কত, মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের, মধ্যক শ্রেণীটা আগে আমাদের ধরতে হবে। মধ্যক শ্রেণী হচ্ছে কত 48 থেকে 53, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এখন আসো মধ্যক সরাসরি আমরা নির্ণয় করি। মধ্যক নির্ণয়ের সূত্রটা কি, সুতরাং মধ্যক ইজ ইকুয়াল টু, মধ্যক সমান কত এল প্লাস, ঠিক আছে, n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। সূত্রটা দেখো, সূত্রটা কিন্তু মুখস্থ করতে হবে। সূত্র যদি তুমি মুখস্থ না করো তাহলে অঙ্ক পারবা না, কেমন? আচ্ছা দেখো মধ্যক সমান কি এল প্লাস n/2 মাইনাস হচ্ছে এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এই জন্যই কিন্তু দেখো আমরা n/2 টা নির্ণয় করছি, n/2, অর্থাৎ এই যে এখানে দেখো n/2 এখানে দিয়ে দিব, সুতরাং n/2, ঠিক আছে, n/2। এই জন্যই কিন্তু দেখো আমরা n/2 নির্ণয় করছি, যেখানে আমাদের কাজে লাগবে আর কি। আচ্ছা এখানে তুমি সাইড নোট দিয়ে দিবা, হ্যাঁ। এল হচ্ছে কি, এল দেখো, এল হচ্ছে যে মধ্যক শ্রেণী আছে, মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান। দেখো মধ্যক শ্রেণী হচ্ছে এটা, এটা সর্বনিম্ন মান কত 48, সর্বোচ্চ মান কত 53। তাহলে এল হচ্ছে সব সময় যেই শ্রেণী থাকবো, যখন আমরা প্রচুরক করবো প্রচুরক শ্রেণীর নিম্নমান হবে এল, যখন আমরা এই যে মধ্যক করতেছি মধ্যক শ্রেণীর নিম্নমান হচ্ছে আমাদের এল, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 48, আর n/2 সমান আমরা কত পাইছি 35, ঠিক আছে। আচ্ছা এফ সিটা আসলে কি, দেখো সি এবং এম এর মধ্যে কোনটা আগে আসে, সি আগে আসে, তার মানে সিটা নিবা আগে, আগেরটা, অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত ঘনসংখ্যা। পূর্ববর্তী মানে আগের, অর্থাৎ মধ্যক শ্রেণী আমাদের কোনটা, এই যে এটা। তাহলে এর পূর্ববর্তী ক্রমযোজিত ঘনসংখ্যা কত আমাদের 31, এই যে এটা হচ্ছে কত হবে এফ সি, এফ সি কত মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের ক্রমযোজিত ঘনসংখ্যা নিবা, এই যে 31। এরপরে দেখো এইচ, এইচ হচ্ছে সবসময় শ্রেণীবৃত্তি, শ্রেণীবৃত্তি এখানে কত দেখো 30, 30, 31, 32, 33, 34, 35। তার মানে এখানে কত আমাদের শ্রেণীবৃত্তি হইতেছে এখানে 6, শ্রেণীবৃত্তি এখানে কত 6, এই যে আমরা নিলাম কত, এখানে নিলাম কত 6। এখন আসো এফ এম, এফ এম জিনিসটা আসলে কি, এফ এমটা হচ্ছে মধ্যক শ্রেণীর
ঘন সংখ্যা, মধ্যক শ্রেণীর বায়ে ঘন সংখ্যা কত? 25। এটা হচ্ছে এফ এম, এটা কি হবে? এফ এম। আর এটা হচ্ছে এফ সি, এটা কি হবে? এফ সি। ঠিক আছে, এফ সি মানে হচ্ছে আগে দেখো মধ্যক শ্রেণী পূর্ববর্তী আগের ক্রমযুক্ত গণসংখ্যা, আর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত আমাদের? 25। ঠিক আছে, 25 আমরা লিখে নিলাম। এখন দেখো জাস্ট তুমি মানগুলো বসাই দিবা, এটা হচ্ছে সাইড নোট তুমি দিয়ে নিবা। কেমন? দেখো এল সমান কত আমাদের? 48 যোগ n/2 সমান কত? 35 মাইনাস এফ সি সমান কত পাইছি আমরা? 31 ইন্টু এইচ, এইচ সমান কত? 6 ইন্টু এফ এম, এফ এম সমান কত আমাদের? 25। ঠিক আছে, দেখো এই মানটা আমরা লিখে নিলাম। ঠিক আছে, এখন দেখো কাজ করি, ক্যালকুলেশন করলে আমাদের সরাসরি চলে আসবে। দেখো এই যে 48 আমরা ঠিক রাখলাম, যোগ, ঠিক আছে, যোগ, এখানে 35 থেকে 31 গেলে কত হবে? 4। ঠিক আছে, এটা কিন্তু পুরাটা একটা পদ, তাহলে ইন্টু 6 বাই কত? 25। ঠিক আছে, এখন এই অংশটা গুণ করো, 4 6 কত? 24। এই যে সরাসরি ক্যালকুলেটরে তুমি চাপ দিয়ে করে ফেলবা। ঠিক আছে, 24 কে 25 দিয়ে তুমি ভাগ করো, 24 কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? ভাগ হচ্ছে কত? 25, 0.96 আমাদের কত আসে? 0.96। তাহলে 48 যোগ হচ্ছে 0.96, 48 এর সাথে যোগ করলে আমাদের কত হবে? অর্থাৎ 48.96, অর্থাৎ 48.96। এটা হচ্ছে আমাদের মধ্যক। এই যে এটা হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে মধ্যকটা কিভাবে নির্ণয় করবো ভাই? আচ্ছা, মধ্যক নির্ণয় সারণী লিখবা, সারণী নিম্নরূপ। ঠিক আছে, এরপরে হচ্ছে ধরো শ্রেণীবৃত্তি দিবা, ঘনসংখ্যা দিবা, ক্রমযোজিত ঘনসংখ্যা বের করবা, বের করে মোট টোটাল এন বের করবা, এন ইজ ইকুয়াল টু এত, অথবা বা n/2 সমান কত, এটাকে n কে 2 দিয়ে ভাগ করবা, 35 আসবে। দেখবা 35 ক্রমযুক্ত গণসংখ্যার কোন শ্রেণীর মধ্যে থাকতে পারবে? আছে, ধরো এখানে আমাদের 56 মধ্যে আছে 35, আমরা হচ্ছে এটা লিখলাম কোন শ্রেণীতে আছে? 48 থেকে 53 শ্রেণীতে আছে। ঠিক আছে, তাহলে শ্রেণীতে বিদ্যমান, অর্থাৎ মধ্যক শ্রেণী হচ্ছে এটা। এখান থেকে আমরা l প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, তোমাদের কিন্তু সূত্রটা মুখস্থ লাগবেই। সূত্র মুখস্থ ছাড়া তোমরা কি অঙ্ক পারবা না। ঠিক আছে, এরপর হচ্ছে এই যে এল এর মানগুলো দিয়ে দিলাম, n/2 এর মান নিলাম, এফ সি এর মান নিলাম, এরপরে এইচ এর মান নিলাম, এফ এম নিলাম, জাস্ট মানগুলো বসায় আমরা ক্যালকুলেশন করে মানটা বের করে ফেলছি। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমরা চলে যাব এর পরবর্তী টপিকে। কেমন? অঙ্কটা তুলে ফেলো তোমরা, যারা তুলো না একটা স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে তুলে ফেলবা ইনশাল্লাহ। দেখো আমরা অঙ্কটা মুছে দেই। কেমন? আমরা সামনে আগাই। দেখো এর পরবর্তীতে আমরা করব হচ্ছে প্রচুরক নির্ণয় করব। আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শেষ, গাণিতিক গড় আমরা পার্ট 1 এ করে ফেলছি। এখন করছি হচ্ছে মধ্য, এখন করব হচ্ছে আমরা প্রচুরক নির্ণয়। তারপরে আস্তে আস্তে আমরা গ্রাফের দিকে চলে যাব, গ্রাফ করব। দেখো এই অংশটাকে মুছে দিচ্ছি। আজকে হচ্ছে পুরো পুরো ক্লাসটাই তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এইগুলো যদি তুমি প্র্যাকটিস করে ফেলতে পারো, আর তোমার পরিসংখ্যান নিয়ে কোনো সমস্যা না, অর্থাৎ পরিসংখ্যানের এ টু জেড যাবতীয় সবকিছু তোমাকে বুঝিয়ে দিতেছি আমি। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাই, পরে চলে যাব হচ্ছে আমরা প্রচুরক নির্ণয়। তুমি কি লিখবা তাহলে? প্রচুরক নির্ণয়ের সারণী, সারণী কি? নিম্ন রূপ। ঠিক আছে, প্রচুরক নির্ণয়ের সারণী নিম্নরূপ। আমরা যে কোনো একটা সারণী নিয়ে যাই, বই থেকে যে কোনো একটা সারণী নেই। আচ্ছা দেখো, আমরা একটা ছক নেই, 1 2 3 4 5 6 7, এই যে ধরো 8টা আমরা নিলাম। কেমন? আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমাদের এখানে নিতে হবে কি? শ্রেণী ব্যক্তি। কি নিতে হবে? শ্রেণী ব্যক্তি। ঠিক আছে, তারপরে যেটা আছে তুমি চাইলে এখানে একটা গণসংখ্যা কি লিখতে পারো? গণসংখ্যা। ঠিক আছে, ধরো বাকি অংশটা আমরা মুছে দিব। ঠিক আছে, এই অংশটা আমাদের দরকার নেই, আমরা এই অংশে এদিকে কাজটা করে ফেলতে পারবো, সূত্র বসায় কাজটা করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমরা কি করব? শ্রেণীবৃত্তি আমাদের দেওয়া আছে, আমরা যে কোনো একটা সারণী নেই, সারণী থেকে মানগুলো নেই। ধরো 31 থেকে নিলাম আমরা 40। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 41 থেকে নিলাম ধরো 50, 51 থেকে নিলাম হচ্ছে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে হচ্ছে 90,
91 থেকে হচ্ছে 100 মানে 100। ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্ত মানগুলো নিয়ে নিলাম। এখন দেখো গণসংখ্যাগুলো নেই। এখানে কত 4 গণসংখ্যা, এখানে ধরো 6 দেওয়া আছে, 8 দেওয়া আছে, তারপরে 12, পরে কত 9, 7, পরে কত 4 দেওয়া আছে। ঠিক আছে, গণসংখ্যাগুলো আমরা নিয়ে নিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি বের করতে হবে? প্রচুরক বের করতে হবে। প্রচুরক দেখো, প্রচুরকের জন্য এখানে সবচেয়ে বেশি ঘনসংখ্যা আছে কোন শ্রেণীতে? সবচেয়ে বেশি ঘনসংখ্যাটা এখানে কত বলো? 12। তাহলে সবচেয়ে বেশি ঘনসংখ্যা আমাদের এখানে কত? 12। এখানে লিখবা যে এখানে এখানে সর্বাধিক কত? সর্বাধিক ঘনসংখ্যা 12, যা যা কোন শ্রেণীতে আছে? দেখো যা আছে কোন শ্রেণীতে? 61 থেকে 70, যা 61 থেকে 70 শ্রেণীতে বিদ্যমান। অতএব অতএব প্রচুরক শ্রেণী কত আমাদের এখানে? প্রচুরক প্রচুরক শ্রেণী হচ্ছে কত? 61 থেকে 70। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। সুতরাং সূত্রে চলে যাই আমরা। সুতরাং প্রচুরক সমান কি? প্রচুরক সমান হচ্ছে এল প্লাস উপরে হচ্ছে কি F1 বাই হচ্ছে কি F1 প্লাস F2, এল প্লাস F1 বাই F2 ইন্টু কত? এইচ। এটা হচ্ছে আমাদের কি প্রচুরক নির্ণয়ের সূত্র। এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র। দেখো এখানে সাইড নোট দাও। সাইড নোট দিয়ে এল আমি গত ইয়েতে বলেছিলাম, যখন আমরা মধ্যক নির্ণয় করছি সেখানে আমরা কি করছি? এল মানে হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী সর্বনিম্ন মান কত? এখানে 61 দিয়ে দিলাম। আচ্ছা, F1টা কি? দেখো F1টা কি, F2টা কি, এইচ তো আমরা জানি শ্রেণী ব্যক্তি। ঠিক আছে। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা থেকে এর আগের, 1 মানে হচ্ছে আগে, 2 মানে হচ্ছে পরে, এর আগের ঘনসংখ্যাটা তুমি বিয়োগ করবা। এর আগের ঘনসংখ্যা কত? 8। অর্থাৎ প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা সমান 12, আর এর আগের ঘনসংখ্যা কত? 8। তাহলে এখানে কত? 12 মাইনাস হচ্ছে 8 ইজ ইকুয়াল টু কত? 12 থেকে যদি আমাদের 8 চলে যায় থাকবে কত? 4। আচ্ছা, এরপরে দেখো, আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে পরের গণসংখ্যাটা বিয়োগ। পরের গণসংখ্যা কত? এই যে 12, এই দেখো 12 মাইনাস হচ্ছে 9। 12 থেকে যদি 9 চলে যায় তাহলে কত থাকবে? এই যে 3। 12 থেকে 9 চলে গেলে কত থাকবে আমাদের? 3। আর এইচ, এইচ হচ্ছে আমাদের কি এখানে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি আমাদের এখানে কত? দেখো 10। শ্রেণী ব্যক্তি কত আছে? 10। 31 থেকে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। 31 থেকে 40 শ্রেণী ব্যক্তি কত আমাদের এখানে? 10। ঠিক আছে, এখন সরাসরি মান বসাও। এল সমান কত আমাদের? এল সমান হচ্ছে 61 প্লাস F1 সমান উপরে কত পাইছি আমরা? 4। এই যে F1 4, নিচে কত? 4 প্লাস এই যে F1 সমান 4, F2 সমান কত আমরা পাইছি? 3 ইন্টু এইচ সমান কত? 10। দেখো মানটা বসাই দিলাম আমরা। ঠিক আছে, এখন এই এটা একটা পদ এবং 61 একটা পদ, তাহলে 61 আমরা ঠিক রাখলাম। প্লাস এটা কাজ করো, 4 দশে কত? 40, আর নিচে কত? 4 আর 3 যোগ করলে কত হয়? 7। এখন তুমি 40 কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? 40 ভাগ হচ্ছে কত? 7। অর্থাৎ 61 যোগ 5.71, এর সাথে যদি আমি কত যোগ করি? 61 যোগ করি, তাহলে মানটা আমার সরাসরি চলে আসবে। অর্থাৎ 66.771। ঠিক আছে, এটাই হচ্ছে আমার প্রচুরক। এটাই কি আমার প্রচুরক। তাহলে আশা করি প্রচুরক নির্ণয়ের পদ্ধতিটা তোমরা বুঝতে পারছো। গণসংখ্যা নিবা, শ্রেণী ব্যক্তি নিবা, গণসংখ্যা নিবা, সরি, এরপর হচ্ছে সর্বাধিক গণসংখ্যা দেখবো কত আছে। আছে কত? 12, যা কোন শ্রেণীতে আছে? 61 থেকে 70 শ্রেণীতে আছে। ঠিক আছে, তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে আমার এটা। প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি? এল প্লাস F1 বাই F1 প্লাস হচ্ছে F2 ইন্টু কত? এইচ। ঠিক আছে, তাহলে এল সমান কি? এখানে সাইড নোট দিয়ে নিবা, F1 কি সাইড নোট দিয়ে নিবা, F2 সমান সাইড নোট দিয়ে নিবা, এইচ সমান সাইড নোট দিয়ে নিবা। পরে যার সংখ্যাগুলো বসাবা, কাজ করে ফেলবা, শেষ। অঙ্ক তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটুকু আমি মুছে দিব। দেখো তোমরা যারা ধরো নাই স্ক্রিনশট দিয়ে রাখো, তুলে ফেলবা। পরবর্তীতে আমরা নেক্সট টপিকে চলে যাব। কেমন? দেখো একটু দ্রুত করতেছি, না হলে শেষ করতে পারবো না টপিকটা। ক্লাসটা দীর্ঘ হয়ে যাবে, তোমাদের এই ধৈর্য লাগবে না পুরোটা ক্লাস করার জন্য। তবে একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করো। ঠিক আছে, সামনে পরীক্ষা তোমাদের, এখন হচ্ছে প্র্যাকটিসের সময়, রিভিশনের সময়। যদি রিভিশন দাও তবে দ্রুত
তোমরা শেষ করতে পারবে এবং ভালো একটা ফলাফল আশা করতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, দেখো আমাদের মধ্য করা শেষ, এই সারণী থেকে মধ্য করা শেষ, সারণী থেকে প্রচুরক করা শেষ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শেষ আমাদের। আচ্ছা, এখন আমরা চলে যাব মূল গ্রাফের কাজে। গ্রাফে কি আছে দেখো, গ্রাফের মধ্যে থেকে আমরা করব হচ্ছে তিনটা জিনিস করব। এক হচ্ছে অজীব রেখা, অজীব রেখা নির্ণয় করব। দুই হচ্ছে আমরা কি করব, বহুভুজ করব। কি করব, বহুভুজ নির্ণয় করব। বহুভুজ নির্ণয় করব, অঙ্কন করো, বহুভুজ অঙ্কন করো, অঙ্কন করব। 3 নম্বর হচ্ছে আমরা আয়ত লেখ করব। কি করব, আয়ত লেখ করব। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই 3টা টপিক করব। দেখো অজীব রেখা জিনিসটা কি। অজীব রেখা হচ্ছে এমনই একটা রেখা যেটার রেখাটা হচ্ছে কি ঊর্ধ্বগামী। অজীব রেখা হচ্ছে একটা ঊর্ধ্বগামী রেখা, তোমাকে অজীব রেখাটাই নির্ণয় করতে হবে। দেখো আমরা সরাসরি অজীব রেখা নির্ণয়তে চলে যাই। দেখো তোমরা বইয়ের দিকে মনোযোগ দাও, তাহলে তোমাদের জন্য সহজ হবে অঙ্কটা। অজীব রেখাটা খুবই সহজ, তোমরা যদি একটু মনোযোগ সহকারে বুঝো তাহলে দেখবা তোমাদের কাছে একদম ইজি লাগবে। হ্যাঁ, দেখো প্রথমেই লিখবা যে অজীব রেখা নির্ণয়ে, অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। এই যে দেখো আমি টপিক দিছি, অজীব রেখা অঙ্কনের, অজীব রেখা অঙ্কনের, সরি, অঙ্কনের সারণী নিম্ন রূপ। ঠিক আছে, অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। এই অংশটুকু আমি মুছে দিচ্ছি, এই 3টা আমরা এখন করবো, কেমন? আচ্ছা, দেখো তাহলে অজীব রেখা অঙ্কনের সারণীর ক্ষেত্রে প্রথমে আমরা ধরো সারণীটা নিয়ে নিলাম। এক, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, প্রথমে আমরা কি দিব, শ্রেণীবৃত্তি। কি দিব, শ্রেণীবৃত্তি। আচ্ছা, শ্রেণীবৃত্তি লাগবে। তারপর হচ্ছে আমাদের কি লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন সীমা অথবা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বলা হয় যেটাকে। অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা কি দেখো তোমাদেরকে বুঝাবো, সমস্যা নেই। এরপরে দিব আমি ঘন সংখ্যা। কি নিব আমি, ঘন সংখ্যা। এরপরে নিব আমি ক্রমযোজিত ঘন সংখ্যা, ক্রমযোজিত, ক্রমযোজিত ঘন সংখ্যা। দেখো আমাদের শ্রেণীবৃত্তি, আমরা যে কোনো একটা শ্রেণীবৃত্তি নেই। ঠিক আছে। আচ্ছা, দেখো 31 থেকে এটাই নেই আমরা আগেটা, 31 থেকে 40, 41 থেকে 50, 50 থেকে হচ্ছে আমাদের, সরি, 51 থেকে হচ্ছে আমাদের 60, 61 থেকে হচ্ছে আমাদের 70, 71 থেকে হচ্ছে আমাদের 80, 81 থেকে হচ্ছে আমাদের কত, 90, 91 থেকে হচ্ছে আমাদের কত, 100। আরেকটা ঘর আমরা বাড়িয়ে নিতেছি, কেমন? আচ্ছা, এরপরে দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা মানে হচ্ছে তোমার প্রতিবার পার্থক্য তোমার কত থাকবে, যে পার্থক্য শ্রেণীবৃত্তিতে আছে সেম পার্থক্যটা থাকতে হবে, এবং যেখান থেকে তুমি শুরু করবা এখান থেকে তুমি শেষ করবা, এটাকে বলা হয় অবিচ্ছিন্ন, অর্থাৎ বিচ্ছিন্ন না যেটা আর কি। ঠিক আছে, একটা পূর্ণ সংখ্যা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা মানে হচ্ছে কি, একটা পূর্ণ সংখ্যা থাকতে, এই পূর্ণ সংখ্যা না, এটাকে পূর্ণ সংখ্যা বলা যায় না, আসলে বাস্তব সংখ্যাই হয়। ঠিক আছে, কিন্তু হচ্ছে তোমার কি প্রতিবার পার্থক্যটা সমান হবে, মানে তুমি যেখান থেকে শুরু করছো এখানে গিয়ে তুমি কি করবা, শেষ করবা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কি, ধরো এখান থেকে আমরা 0.5 যদি মাইনাস করি তাহলে এটা কত হবে, প্রথমটা থেকে আমরা 0.5 মাইনাস করব, এর পরেরটার সাথে 0.5 যোগ, অর্থাৎ সর্বনিম্ন 31 থেকে আমরা 0.5 বিয়োগ করে দেব এবং 40-এর সাথে 0.5, 0.5 যোগ করব। আচ্ছা, 0.5 যদি যোগ করি তাহলে এটা কত হবে, 40.5। এরপরে 41 থেকে গেলে কত, এই যে দেখো আমরা যেখান থেকে শেষ করতেছি ঠিক এখানেই শুরু করতেছি, তাহলে আমাদের মানগুলো নিতে সহজ হবে। এখানে কত, 50.5, 50.5 থেকে কত, 60.5, 60.5 থেকে কত, 70.5, তারপরে কত, 70.5 থেকে আমাদের 80.5, 80.5 থেকে আমাদের কত হবে, 90.5।
তারপরে কত 90.5 থেকে আমাদের হচ্ছে 100.5। ঠিক আছে, এগুলো পর্যায়ক্রমে তুলে ফেলো। এগুলো তুললে দেখবে অঙ্কগুলো খুবই সহজ হবে। পর্যায়ক্রমে তুলো অঙ্কগুলো। তারপরে হচ্ছে আমরা সামনে আগাই। দেখো, তারপর হচ্ছে আমরা ঘনসংখ্যা। ঘনসংখ্যা আমাদের এখানে কত দেওয়া আছে? আগের যে ঘনসংখ্যাগুলো দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, এখানে 6 দেওয়া আছে, 8 দেওয়া আছে। তারপর আমাদের কত 12, 12 এর পরে কত দেওয়া আছে? 9 দেওয়া আছে, 7 দেওয়া আছে, সবশেষে আমাদের কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের সরি ঘনসংখ্যাগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো প্রমাণিত ঘনসংখ্যা তো আমরা একটু আগেও পড়ছি। প্রমাণিত ঘনসংখ্যা জিনিসটা আসলে কি? প্রমাণিত ঘনসংখ্যা হচ্ছে পরপর সংখ্যার যোগফল। তাহলে এখানে 4 দিলাম, 4 এর সাথে 6 যোগ করলে কত হয়? 10 হবে, 10 এর সাথে 8 যোগ করলে 18 হবে, 18 এর সাথে 12 যদি তুমি যোগ করো কত হবে? 30 হবে। ঠিক আছে, কত হবে? আমাদের কত হবে? 30 হবে। 30 এর সাথে যদি 9 যোগ করো কত হবে? 39। 39 এর সাথে যদি 7 যোগ করো তাহলে কত হবে? 46। 46 এর সাথে 4 যোগ করলে হবে এই হচ্ছে 50। তাহলে মোট প্রমাণিত গণসংখ্যা আমাদের এখানে কত? 50। তাহলে আমাদের ছক তৈরি করা শেষ। শ্রেণীবৃত্তি নিয়ে নিচ্ছি। অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বুঝতে পারছো। প্রথমটা থেকে 0.5 মাইনাস করবা, এরপর এটার সাথে 0.5 যোগ করবা। ঠিক আছে, এবার পর্যায়ক্রমে লিখে যাবা। হ্যাঁ, এখন আসো আমরা গ্রাফে চলে যাই। আমি এই চার্টটা মুছে দিব। কেমন? এই চার্টটা আমি মুছে দিব। এখন তোমরা বইয়ের দিকে থাকাও, বই থেকে এই চার্টটা তোমরা নিতে পারবা চাইলে, অথবা স্ক্রিনশট দিয়ে চার্টটা রেখে দাও। ঠিক আছে, আমি এখন গ্রাফে চলে যাব। গ্রাফটা দেখো, আমি এখানে দেখো প্রথমে হচ্ছে তুমি কিভাবে গ্রাফটা লিখবা। গ্রাফটা আমি দেখো, আমার তো এখানে বোর্ডের মধ্যে গ্রাফ নাই। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে একটা নমুনা দেখিয়ে দিতেছি যে কিভাবে তুমি গ্রাফটা অঙ্কন করবা। তুমি বাসায় একটা গ্রাফ পেপার নিবা, নিয়ে সেটা আমি যেভাবে দেখিয়ে দিতেছি ঠিক সেম ভাবে তুমি মানগুলো অ্যাপ্লাই করে যাবা। ঠিক আছে, আচ্ছা, আমার এখানে হচ্ছে মানগুলো আমার সামনে আছে। আমি একটা ছক থেকে করাইতেছি। এটা দেখো 340 পৃষ্ঠা, তোমার গণিত বইয়ের 340 পৃষ্ঠা অজিব্রেকা অঙ্কন। একটা সৃজনশীলের ঘ নাম্বারে দেখো, অর্থাৎ 13 নং যে সৃজনশীলটা, উদাহরণ 13 এর গ নাম্বারটা আমি করাইতেছি, উপাত্তের অজিব্রেকা অঙ্কন। তাহলে তোমরা এটা বইটা তোমাদের সামনে রাখো, তাহলে আর এই যে আমার চারটা প্রয়োজন হবে না। ওইখান থেকে চারটা করে আমি হুবহু এই চারটাই তোমাদেরকে করাইতেছি। ঠিক আছে, এই জন্য আমি চারটা মুছে দিতেছি, যে তোমাদের যেন সমস্যা না হয়। এই জন্য আমি বলে দিলাম 340 পৃষ্ঠার চারটার দিকে তোমরা মনোযোগ দাও। আমি চারটা মুছে দিতেছি, কেমন? আর যাদের প্রয়োজন হয়, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে, আমি চারটা মুছে দিই। আমি এখান থেকে নিয়ে পরে করিয়ে ফেলবো তোমাদেরকে। আচ্ছা, এরপরে দেখো সামনে আগাম। এরপরে আমাদের কি বলছে? অজিব্রেকা নির্ণয় করবো আমরা। আমরা জানি একটা গ্রাফ বা একটা ছকের দুইটা অক্ষ থাকে। ঠিক আছে, ধরো এটাকে বলা হয় এক্স অক্ষ, আর এটাকে বলা হয় কি? ওয়াই অক্ষ। এটাকে বলা হয় এক্স অক্ষ, এটাকে বলা হয় ওয়াই অক্ষ। আর এটা হচ্ছে মূল বিন্দু 0, 0। এটাকে বলা হয় কি? মূল বিন্দু 0, 0। আমরা জানি একটা গ্রাফের মধ্যে কয়টা গড় থাকে? যে 1 2 3 4 5টা গড় যখন থাকে, একটা বড় দাগ থাকে 1 2 3 4 5। 1 2 3 4, এই যে 5। 1 2 3 4, এই যে 5। 1 2 3 4 5, 1 2 3 4 5, এভাবে থাকে না? পর্যায়ক্রমে 5টা করে একটা করে বড় দাগ থাকে। তুমি যখন তোমার গ্রাফটা নিবা দেখবা এরকম ভাবে একটা বড় দাগ থাকবে। ঠিক আছে, যেহেতু আমার বোর্ডের মধ্যে গ্রাফটা নাই, তো গ্রাফ দিয়ে করাইলে তোমরা বুঝবা না, গ্রাফটা ছোট, তোমাদের বাঁচবে না ভিডিওতে। এখানেও সেম 1 2 3 4 5, 1 2 3 4, এভাবে কিন্তু তোমাদের 5টা করে থাকে। ঠিক আছে, দেখবা ছোট ছোট 4টা দাগের পরে 5টা একটা বড় দাগ আছে। ঠিক আছে, ধরো এইভাবে, এইভাবে তোমাদের মানগুলো গেছে। ঠিক আছে, এভাবে তোমাদের গ্রাফের যে মানগুলো গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যাও। এটা হচ্ছে বড়টা, কিন্তু এরপরে ছোটগুলো কিন্তু গেছে এভাবে পর্যায়ক্রমে। হ্যাঁ, আচ্ছা, এদিকে কি নিবা? এক্স অক্ষ বরাবর এদিকে নিবা কি? তুমি এদিকে মানগুলো হচ্ছে নিবা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা। অবিচ্ছিন্ন এক্স অক্ষ বরাবর নিবা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। অবিচ্ছিন্ন, এই যে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বা শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। এক্স অক্ষ বরাবর কি হবে আমাদের? অজিব্রেকা নির্ণয় করতে গেলে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিব? ক্রমযোজিত গণসংখ্যা। কি নিব? ক্রমযোজিত গণসংখ্যা।
এগুলো কিন্তু মনে রাখতে হবে কোন অক্ষ বরাবর কি হয়। এগুলো যদি মনে না রাখো তাহলে তুমি করতে পারবে না, কারণ অজিব্রাকে অঙ্কন করতে গেলে একটা লাগে, আবার তুমি যখন বহুভুজ অঙ্কন করতে যাবে ওখানে কিন্তু আরেকটা লাগে, আবার আয়তলেখ অঙ্কন করতে গেলে আরেকটা লাগে। ঠিক আছে, আয়তলেখের সাথে আমাদের হচ্ছে এই অজিব্রাকার মিল আছে, যেমন এক অক্ষ বরাবর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি, আয়তলেখের মধ্যেও এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তিতে চলে যাই, বইয়ের দিকে থাকাও দেখো আমরা হচ্ছে আচ্ছা বইয়ের মধ্যে দেওয়া আছে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি 1 করে মাইনাস করছে, আর উভয় সবগুলো প্রতি সবগুলো থেকে 1 করে মাইনাস করছে, আমরা 0.5 করে মাইনাস করছি। সর্বপ্রথম আমরা নিব কত হচ্ছে, এই যে দেখো এখানে 30.5, এরপরে কত 40.5, এরপরে কত 50.5 নিব। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে কত, এই যে দেখো 60.5, এরপরেটা কত 70.5, 80.5, এরপরে কত 90.5, 100.5। ঠিক আছে, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি গুলো নিয়ে নিছি। আচ্ছা এরপরে দেখো এদিকে নিব আমরা কি ক্রমযোজিত গণসংখ্যা। এখন ক্রমযোজিত গণসংখ্যার দিকে তোমরা তাকায় দেখবা যে ক্রমযোজিত গণসংখ্যা যদি বেশি পরিমাণে দেওয়া থাকে, তাহলে এই যে এদিকে 5টা গড় আছে না, 5টা গড়, একটা গড়ের সমান 2 ধরে নিবা, কারণ হচ্ছে তখন তোমার গ্রাফটা নিতে সুবিধা হবে। কারণ তোমার পরীক্ষার হলে মাত্র দেখবে একটা গ্রাফে 4টা ভাগ করে একটা ভাগ তোমাকে দিবে। ঠিক আছে, অর্থাৎ কৃপণতার চরম পর্যায়ের একটা গ্রাফ দিবে তোমাকে। হ্যাঁ, বাইরে থেকে তুমি নিতে পারবে না, সার্ভার সিগনেচার করে দেয় গ্রাফের মধ্যে। তাহলে তুমি দেখো যদি বেশি পরিমাণে ঘনসংখ্যা দেওয়া থাকে প্রমিত গণসংখ্যা, তাহলে তুমি প্রত্যেকটা গড়ের মান 2 ধরে নিবে, তখন তোমার গ্রাফটা ছোট হয়ে আসবে, দেখতে সুন্দর দেখা যাবে। ঠিক আছে, আর যদি দেখো না গণসংখ্যা কম দেওয়া আছে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এরকম 20টা পর্যন্ত দেওয়া আছে, তাহলে তুমি কি করবা, প্রত্যেকটা গড়ের মান 1 করে ধরে নিবা, তাহলে এখানে 5 হবে, 10 হবে, 15 হবে, এইভাবে মানগুলো যাবে। আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের গণসংখ্যা মোটামুটি ভালো বেশি দেওয়া আছে, 50 পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমরা প্রত্যেকটা গড়ের মান কত করে নিব, 10 করে ধরে নিব। সরি, প্রতি গড়ের মান 2 করে ধরে নিব, তাহলে এখানে 5টা গড় সমান 10 হবে, এখানে 20 হবে, এখানে 30 হবে, এখানে 40 হবে, এখানে কত হবে 50 হবে। ঠিক আছে, প্রত্যেকটা গড়ের মান কত করে পড়তেছে, 2 করে পড়তেছে আমাদের। ওকে, আচ্ছা এখন তুমি মানগুলো নিয়ে যাও। প্রথম দেখো 30.5, 30.5 থেকে 40.5, 30.5 থেকে 40.5 এর মধ্যে আমাদের গণসংখ্যা ক্রমিত গণসংখ্যা কত, 4। তাহলে এই যে এখানে 30.5 থেকে 40.5, এখানে শুরু করবে গণসংখ্যা, এই যে 1 2 3 এভাবে 4টা দেওয়া আছে না, তাহলে 4 দেওয়া আছে, 4-এর জন্য আমাদের কয় গড় নিতে হবে, 2 গড় নিতে হবে। কিন্তু 4-এর জন্য কয় গড় নিতে হবে, 2 গড়, কারণ প্রত্যেকটা ঘরের মান আমি 2 করে ধরে নিছি। তাহলে 4 যেই ক্রমিত গণসংখ্যাটা, ধরো 4 যদি সংখ্যাটা আমি নিতে চাই, তাহলে আমার 2টা ঘরেই আমার 4 হয়ে যেতেছে, কারণ আমি প্রত্যেকটা ঘরের মান এদিকে কত করে নিছি, 2। তাহলে এখানে তুমি কয়টা গড় নিবা, এই যে এখান থেকে 1 2, অর্থাৎ এই যে 2 গড় এখানে নিবা। ঠিক আছে, এরপরে 40 থেকে 50.5 এর মধ্যে কত আছে, 10। এই যে দেখো 40 থেকে 50.5 এর মধ্যে 10, 10-এর জন্য কয় গড়, এই যে এদিকে দেখো কয় গড় নিবা, এই যে 40, এই যে হচ্ছে ধরো 10 গড়, 5 গড় নিবা। ঠিক আছে, এরপরে 60, 60-এর জন্য কয় গড় নিবা, 60, এরপরে আছে সরি সরি এরপরে আছে কত 18, 18-এর জন্য নিব আমরা কয় গড়, 9 গড়। ঠিক আছে, আচ্ছা 9 গড় নিলে কত, এই যে এখানে হচ্ছে তোমাদের এই 5 গড়, 6 7 8, এই যে এখানে হচ্ছে 9, তার মানে এই যে এখানে নিব আমরা 9 গড়। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে আমাদের এক একটা গড়। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আমরা 9 গড় নিব। এর পরবর্তী হচ্ছে আমাদের 70.5, অর্থাৎ 60.5 থেকে 70.5 এর মধ্যে আছে আমাদের কত, 30, 30-এর জন্য নিব হচ্ছে আমরা 15 গড়। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ধরো 15 গড় হচ্ছে, ধরো এখানে হচ্ছে 9 গড়, ঠিক আছে, এখানে হচ্ছে এখানে 5 গড়, এখানে হচ্ছে 10 গড়, 10 গড়, এটা হচ্ছে 10 গড়, এই যে 11 12 13 14, এই যে 15, এই যে 30, 30 নিব, এই যে এখানে 30 গণসংখ্যাটা নিব। এরপরে হচ্ছে আমাদের কত আছে, এরপরে আছে আমাদের 39, 39 কোথায় আছে, এই যে এইখানে হবে, এই যে এখানে। ঠিক আছে, 39-এর পরে আছে আমাদের কত আছে, 46 আছে, সরি 46 জন্য আমরা কত নিব, এখানে এখানে এসে 40, এখানে এসে 42, এখানে 44, এই যে এখানে এসে 46, ধরো আমরা 46-এর জন্য এখানে নিব। কেমন, 46-এর পরে আছে কত আমাদের 50, 50-এর জন্য এই যে ডিরেক্ট ধরো 50। দেখো একটা রেখা পাইছি আমরা, কি পাইছি, এই যে একটা রেখা পাইছি, এই যে রেখাটা হচ্ছে আমাদের কি ঊর্ধ্বগামী, রেখাটা হচ্ছে স্কেল দিয়ে নিতে পারো সরাসরি চাইলে, এটা হচ্ছে আমাদের কি একটা ঊর্ধ্বগামী রেখা, এটাকে বলা হয় অজীব রেখা। ঠিক আছে, এটা কি অজীব রেখা, অজীব রেখা হচ্ছে একটা ঊর্ধ্বগামী রেখা,
দেখো পর্যায়ক্রমে তুমি যদি মানগুলো নেও দেখবে তোমার কাছে একদমই সহজ লাগবে। গ্রাফটা তোমরা নিজেরা করবা। এখন আসো অজীব রেখা অঙ্কনের যে বিবরণ, বিবরণ তো অবশ্যই দিতে হবে। আজকে ভিডিওটা একটু লং হবে, ধৈর্য সহকারে পড়বা। আমি অংশটা মুছে দিচ্ছি, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, মুছে দেই কেমন। দেখো অজীব রেখা অঙ্কনের বিবরণটা আমি দেই তোমাদের। বিবরণটা কিভাবে লিখবা একটু ধৈর্য সহকারে অঙ্কগুলো করো, দেখবো ইনশাল্লাহ তুমি তোমার আর কোনো সমস্যা হবে না। তাহলে তুমি কি লিখবা? অজীব রেখা অঙ্কনের বিবরণ। এই যে অজীব রেখা, অজীব রেখা অঙ্কনের বিবরণ। বিবরণ তো অবশ্যই তোমাকে দিয়ে দিতে হবে, হ্যাঁ। দেখো চক কাগজে কি লিখবা? চক কাগজে, চক কাগজে এক অক্ষ বরাবর কি কি নিছো তুমি, জাস্ট এটাই। অক্ষ বরাবর, এক অক্ষ বরাবর আমি কি নিছি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি নিছি, তাই না? তুমি কোন দিকে কি নিছো, কোন দিকে কত ধরছো, এটাই অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। এবং দেখো ওয়াই অক্ষ বরাবর আমি কি নিছিলাম? ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমি নিছিলাম ক্রমযোজিত গণসংখ্যা। কি নিছিলাম? ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর নিচে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি, ওয়াই অক্ষ বরাবর কি নিছেন? ক্রমিত গণসংখ্যা। এখন দেখো এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে আমি কত একক ধরছি? এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে দেখো, এক্স অক্ষের দিকে পাঁচটা ঘর ছিল। এক্স অক্ষের দিকে পাঁচটা ঘর থাকে, এরকম ঘর থাকে না? এই যে এরকম 1 2 3 4 পাঁচটা ঘর থাকে না? আমার হচ্ছে 30.5 থেকে 40.5 নিছিলাম, তার মানে এখানে পার্থক্য কত? 10। কিন্তু তাহলে পাঁচটা ঘরের জন্য যদি 10 পার্থক্য, তাহলে প্রত্যেকটা ঘরের মান আমার কত করে পড়তেছে? 2 করে পড়তেছে। তাহলে প্রতি ঘর একক সমান কত একক পড়তেছে? এক্স অক্ষের দিকে প্রতি গড়কে কয় একক? 2 একক। এবং ওয়াই অক্ষের দিকে আমি কত ধরে নিয়েছিলাম? প্রতি গড়ের মান মনে আছে? অক্ষের দিকে প্রতি গড়কে কত? 2 একক জড়ে কি অঙ্কন করছি আমি? অজীব রেখা অঙ্কন করা হলো। ঠিক আছে, আচ্ছা এরপরে ধর একটা ইয়ে দিবা, 0 থেকে কত? 30.5 পর্যন্ত কি বোঝাতে? আছে বোঝাতে। কি বোঝাতে? আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। শেষ। তোমার হচ্ছে এ হচ্ছে তোমার অজীব রেখা অঙ্কনের বিবরণ। এই বিবরণটা তোমাকে দিয়ে দিতে হবে। তুমি যদি এইভাবে অজীব রেখা অঙ্কনের সারণীটা দিয়ে গ্রাফটা আইকে এবং হচ্ছে বিবরণটা দিতে পারো, তোমাকে 4-এর মধ্যে 4 দিতে ভাবতো টিচার, কেমন। কিন্তু তোমাকে গুছিয়ে গুছিয়ে লিখতে হবে। এখানে জাস্ট কয়েকটা কথা, 3-4টা কথা। তুমি এক্স অক্ষ বরাবর কি নিছো, ওয়াই অক্ষ বরাবর কি নিছো, এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে কত ধরছো, ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়কে কত ধরছো, এবং হচ্ছে 0 থেকে এত পর্যন্ত আছে বোঝাতে কি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। সেম লিখাটা আমরা বহুভুজ অঙ্কনের সময় লিখবো। ঠিক আছে, জাস্ট এখানে এই যে বহুভুজ অঙ্কন করা হলো, এটা দিবা। বহুভুজ অঙ্কনের বিবরণ আমরা সামনে পরের টপিকে চলে যাই, বহুভুজ অঙ্কন করি ইনশাল্লাহ আমরা। দেখো এই অংশটুকু আমরা মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা চলে যাব এখন হচ্ছে বহুভুজ অঙ্কনে। পর্যায়ক্রমে আমি সবগুলো টপিক শেষ করে দিচ্ছি। আমাদের আর 2টা টপিক আছে, একটা হচ্ছে বহুভুজ আর একটা হচ্ছে আয়তলীয় অঙ্কন। তাহলে আমাদের পরিসংখ্যান টোটাল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এখন আমরা চলে যাব হচ্ছে বহুভুজ অঙ্কনে। বহুভুজ অঙ্কন করতে গেলে দেখো তুমি লিখবা বহুভুজ অঙ্কনের সারণী নিম্নরূপ। সবটা তুমি নিয়ে নিবা, 2 3 4 5 6 7। ঠিক আছে, এখানে কি নিব? আমি শ্রেণী ব্যক্তি নিব। কি নিব? শ্রেণী ব্যক্তি নিব। ঠিক আছে, এখানে নিব আমি হচ্ছে কি
ঘন সংখ্যা, এখানে কি নিব আমি ঘন সংখ্যা। তারপরে আমি নিব হচ্ছে কি, দেখো সরি, ঘন সংখ্যাটা এই পাশে নিতে পারো, ওই পাশেও নিতে পারো, আচ্ছা সমস্যা নাই। ঘন সংখ্যা আমি এখানে নিব হচ্ছে মধ্যমান, কি নিব আমি মধ্যমান, ঠিক আছে। ঘন সংখ্যা মধ্যমান, অথবা তুমি ঘন সংখ্যাটা পরে ওই পাশে নিতে পারো, ওই পাশে নাও, আমি এখানে হচ্ছে মধ্যমানটা আগে নিয়ে নিই, ঠিক আছে। ধরো এখানে আমি নিয়ে নিব কি মধ্যমান, আর এখানে নিব হচ্ছে গণসংখ্যা, এখানে আমি কি নিব গণসংখ্যা। দেখো শ্রেণী ভিত্তি আমি যে কোনো একটা ছক নেই, দেখো ছকটা হচ্ছে এটাই নেই, 30 থেকে ধরো 35 নিলাম, তারপরে হচ্ছে ধরো 36 থেকে আমার হচ্ছে 41, 42 থেকে হচ্ছে আমার 47, পরে হচ্ছে কত সরি 48 থেকে আমার হচ্ছে কত 53, 54 থেকে হচ্ছে আমার হচ্ছে 59, 60 থেকে হচ্ছে আমার 64, ঠিক আছে। 60 থেকে হচ্ছে আমার 64, সরি। আচ্ছা, মধ্যমানটা কিভাবে বের করে একটু আগেও বলছি, অর্থাৎ দুইটা যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবা। দেখো 30 এবং 35 যদি আমরা যোগ করি তাহলে কত আসছে, এই যে 30 যোগ হচ্ছে আমাদের কত 35, যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, দেখবো 32.5 আছে, কত আছে 32.5। তার মানে দেখো 30 এর পরে 32.5 হইতেছে, 2.5 বেশি হইতেছে, পরে সবগুলোর সাথে 2.5 যোগ করে দাও, 38.5, এটা কত হবে 44.5, এটা কত হবে সরি 50.5, এটা কত হবে 56.5, এটা কত হবে 62.5, এটা হচ্ছে মধ্যমান। আর ঘন সংখ্যাগুলো আমাদের কি দেওয়া আছে, ধরো 3 দেওয়া আছে, 10 দেওয়া আছে, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে আমাদের 18 দেওয়া আছে, 25 দেওয়া আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 8 দেওয়া আছে, 6 দেওয়া আছে। এই হচ্ছে আমাদের বহুভুজ অঙ্কনের সারণী, ঠিক আছে। সারণী বহুভুজ অঙ্কনের সারণী কি লাগে আমাদের, শ্রেণীব্যক্তি লাগবে, মধ্যমান লাগবে, আর হচ্ছে ঘন সংখ্যা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাই সরাসরি বহুভুজ অঙ্কনে, স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা এটা হচ্ছে 339 পৃষ্ঠা বইয়ের দিকে থাকায় তোমরা ওইখানেও তোমরা দেওয়া আছে এই ছকটা, ওই ছকটা নিতে পারো, আমি এখান থেকে ছকটা নিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি এই অংশটা মুছে দিচ্ছি, আমি সরাসরি গ্রাফে চলে যাব এখন। দেখো গ্রাফের মধ্যে কি বলছে, সেম ভাবে আগের মতোই তুমি দুইটা অক্ষ নিবা, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা কি ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। তাহলে এরকম 1 2 3 4 5টা দাগ, 1 2 3 4 5টা দাগ, ঠিক আছে। 1 2 3 4 5টা দাগ, 5টা, সব জায়গাতে 5টা করে। দেখো তুমি গ্রাফের মধ্যে গণ দেখবা তোমার এখানে 5টা করে দাগ থাকবে, ওয়াই অক্ষ বরাবর এরকম 5টা দাগ থাকে, হ্যাঁ। সব জায়গাতে দেখবা তোমার এরকম ভাবে 5টা করে দাগ থাকে গ্রাফের মধ্যে, হ্যাঁ। দেখো জাস্ট এটা আমি বুঝিয়ে দিতেছি, কারণ যেহেতু আমার হোয়াইট বোর্ডে গ্রাফ নাই। আচ্ছা, এখন এক্স অক্ষ বরাবর কি নিবা, ওয়াই অক্ষ বরাবর কি নিবা। আমরা যখন অজীব রেখা অঙ্কন করছি, এক্স অক্ষ বরাবর নিচে শ্রেণীর অবিচ্ছিন্ন সীমা, ওয়াই অক্ষ বরাবর নিচে ক্রমিত গণ সংখ্যা। আর যখন আমরা কি করব, আহ বহুভুজ অঙ্কন করব, তখন আমরা এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে মধ্যমান। এক্স অক্ষ বরাবর কি নিব, মধ্যমান, শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, আর ঘন সংখ্যা কি নিব আমি ঘন ঘনসংখ্যা নিব আমি কি ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। শ্রেণীর মধ্যমান দেখো আমাদের কত ছিল প্রথম 32.5, ধরো এখানে আমি 32.5 নিলাম। এরপরে আমার ছিল তো 38.5, এরপরে ছিল 32, এরপরে 38, পরে হচ্ছে তোমার দেখো আমার কত ছিল 44.5, এরপরে হচ্ছে ছিল আমার 50.5, 54.5, এরপরে ছিল আমার কত সরি 50-এর পরে 56.5 ছিল, 56.5, পরে হচ্ছে 62.5, ঠিক আছে। এগুলো ছিল আমার এই শ্রেণীর মধ্যমান। এরপরে দেখো এখন তুমি ঘনসংখ্যা এই প্রতি গড় সমান কত ধরতে পারো, এটা নির্ভর করবে হচ্ছে ঘনসংখ্যা কেমন দেওয়া আছে। ঘনসংখ্যা দেখো 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 10 দেওয়া আছে, 18 দেওয়া আছে, 25 দেওয়া আছে, ঠিক আছে। তার মানে স্ট্যান্ডার্ড লেভেলে তুমি যদি প্রতি গড়ের মান 1 করে ধরো তাহলে সমস্যা নাই, তুমি গ্রাফটা নিতে পারবা। তাহলে প্রতি গড়ের মান আমরা 1 করে ধরলে 5টা গড় সমান 5, এখানে কত হবে 10, 15, এখানে 20, এখানে কত 25, এখানে কত 30 হবে, হ্যাঁ, এই পর্যন্ত।
তাহলে লক্ষ্য করো 32.5 থেকে 38.5 এর মধ্যে, 32.5 থেকে 38.5 এর মধ্যে তোমার কত আছে? আমাদের কি 32 থেকে শুরু হয়েছিল? হ্যাঁ, 32.5, 32.5 থেকে 38.5 এর মধ্যে তোমার ঘন সংখ্যা আছে কয়টা? ঘন সংখ্যা আছে 3টা। ঠিক আছে, তাহলে দেখো, আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো 32.5 থেকে 38.5 এর মধ্যে আমাদের ঘন সংখ্যা হচ্ছে কয়টা? 3টা। ঠিক আছে, আচ্ছা, 3 এর জন্য দেখো আমরা কত নিব? 1 2 3, 3টা নিব আমরা। ঠিক আছে, ধরো এখানে 3। এরপরে ধর 38.5 এর মধ্যে, 32 থেকে 38.5 এর মধ্যে ঘন সংখ্যা ছিল আমাদের কয়টা? ঘন সংখ্যা ছিল হচ্ছে আমাদের 10টা। তাহলে এখানে ধর 10 পর্যন্ত নাও। এই যে এখানে 10টা, ধরো এরকম রেখা। ঠিক আছে, ধরো এখানে কত হচ্ছে? 10, 10 পর্যন্ত ধরো এখানে নিব আমরা। হ্যাঁ, ঠিক আছে, তারপরে দেখো এরপরে আমাদের কত আছে এখানে? এরপরে আছে হচ্ছে 18টা। 18টা নিয়ে আমরা ধরো এখানে 20, 20 এর পরে ধরো এই যে এখানে ধরো 18টা। হ্যাঁ, ধরো এই বিন্দুটা আমরা এখানে নিলাম। এরপরে আছে কত আমাদের? 18 পরে আছে কত? 25টা। 25টা কোথায়? ধরো এই যে এখানে আমরা নিলাম হচ্ছে এই যে এই বিন্দুতে এখানে নিলাম 25। 25-এর পরে আছে আমার কত? 8। আবার হচ্ছে 8, আমি নিচে চলে আসবো। ধরো এই যে এই বিন্দু এখানে হচ্ছে 10, ধরো এখানে হচ্ছে আমাদের 8, এখানে 8-এ চলে আসবো। এরপরে হচ্ছে কত? 6। 6-তে এই যে 6 ঘরে এই যে এখানে চলে আসবো আমি। হ্যাঁ, তাহলে আমাদের আলটিমেটলি রেখাটা কিরকম হইতেছে? এই যে দেখো এরকম, এই যে আবার এরকম হইতেছে। ঠিক আছে, এই যে ধরো এরকম। ঠিক আছে, একদম নিচে নামিয়ে দিবা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের বহুভুজ অঙ্কন করে নিল। বহুভুজ একটা স্তম্ভের মতো হবে। ঠিক আছে, আর অজীব রেখা হচ্ছে একটা ঊর্ধ্বগামী রেখা, এটা উপরের দিকেই যায়। আর বহুভুজ একটা স্তম্ভের মতো, এটা কিন্তু এমসিকিউতে আসে। অজীব রেখা কি একটা ঊর্ধ্বগামী না নিম্নগামী, এরকম একটা এমসিকিউতে আসে। হ্যাঁ, আশা করি বহুভুজটা তোমরা বুঝতে পারছো। তাহলে ওয়াই অক্ষ বরাবর দিবা গণসংখ্যা, এক্স অক্ষ বরাবর দিবা শ্রেণীর মধ্যমান। ঠিক আছে, এখন আমরা আসো বর্ণনাতে চলে যাই। বর্ণনা সেম আগেরটার মতোই, একদম সেম টু সেম আগেরটার মতোই। বর্ণনাটা এখন না দিলেও চলবে। কিভাবে লিখবা? লিখবা যে চক কাগজে এক অক্ষ বরাবর নিচে কি শ্রেণীর মধ্যমান, আর ওইখানে দিছিলাম আমি কি শ্রেণীর অবিচ্ছিন্ন সীমা। যেখানে অবিচ্ছিন্ন সীমা আছে জাস্ট অবিচ্ছিন্ন সীমার জায়গায় কেটে কি দিবা? শ্রেণীর মধ্যমান লাগিয়ে দিবা। আচ্ছা, যেখানে আমি ক্রমযোজিত ঘনসংখ্যা দিছিলাম এতে অজীব রেখার মধ্যে, এখানে শুধু ঘনসংখ্যা লাগিয়ে দিবা। ঠিক আছে, এবং এক অক্ষ বরাবর দেখছিলাম প্রতি ঘরকে 2 একক ধরছিলাম। এখানে ধর 32.5 থেকে 38, 32, 33, 34, 35, 36, 37, 38। তার মানে 32.5 থেকে 38.5 এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য হয়েছে আমাদের 7। 32, 33, 34, 35, 36, 37, 38, পার্থক্য কত? 7। এখন 7-কে তুমি 5 দিয়ে ভাগ করো, কারণ এখানে 7, এই 5টা ঘর আছে। তাহলে 7-কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, দেখো 7-কে 5 দিয়ে ভাগ করলে মানটা কত আসতেছে আমাদের? দেখো, এই যে 7 ভাগ হচ্ছে আমাদের 5, 1.4। 1.4, তার মানে প্রতি ঘরের মান কত পড়তেছে? 1.4। প্রত্যেকটা ঘরের মান করে বলছে 1.4 একক, 1.4 একক। আর এদিকে, এদিকে কত? এদিকে দেখো, এদিকে প্রত্যেকটা ঘরের মান পড়তেছে 1 একক, 1 একক। আর এটা হচ্ছে কত? 1.4 একক পড়তেছে। ঠিক আছে, মুছে দিই আমি এই অংশটা, কেমন? দেখো, আমরা এর পরবর্তীতে চলে যাব হচ্ছে এই বর্ণনাটা। আশা করি তোমরা সবাই পারবা। বর্ণনাটা খুবই সহজ। জাস্ট শুধু খালি এই যে আমি যে জায়গাটা পরিবর্তন করতে বলছি এই জায়গাটা একটু পরিবর্তন করে ফেলবা, তাহলে আর সমস্যা হবে না, কেমন? আচ্ছা, এর পরবর্তীতে চলে যাই আমরা হচ্ছে আয়তলেখ অঙ্কনে, কেমন? দেখো, আয়তলেখটা খুবই কমই আসে। লাগবে যে আচ্ছা, আয়তলেখর আগে বহুভুজের বিবরণটা দিয়ে দিই। হ্যাঁ, আয়তলেখের বিবরণ না দিলেও সমস্যা নেই, কিন্তু বহুভুজের বিবরণটা তোমাকে দিতে হয়। ঠিক আছে, তাহলে ধর বহুভুজ, কারণ বহুভুজটা তোমার নতুন টপিক। ঠিক আছে, আয়তলেখ ক্লাস 8-এও করে আসছো। বহুভুজ অঙ্কনের বিবরণ, বিবরণ, বিবরণ। তাহলে কি দিবা? সেম আগেটার মধ্যে চক কাগজের এক অক্ষ বরাবর আমি কি নিছি? বরাবর এক অক্ষ বরাবর আমি কিনেছি শ্রেণীর, কিনেছি শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান।
এবং ওয়াই অক্ষ বরাবর আমি কি নিছি, ওয়াই অক্ষ বরাবর আমি নিছি হচ্ছে ঘন সংখ্যা, কি নিছি, ঘন সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, এক্স অক্ষের দিকে প্রতি গড়কে আমি কত ধরছি, এক্স অক্ষের দিকে প্রতি গড়কে কত 1.4 একক, এবং ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে প্রতি গড়কে কত একক, 1 একক ধরে ধরে কি নির্ণয় করছি, বহুভুজ অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো। ঠিক আছে। তারপরে দেখো 0 থেকে 32.5 পর্যন্ত নিয়েছিলাম, পর্যন্ত আছে বোঝাতে কি অংশ, কি চিহ্ন ব্যবহার করছিলাম আমি, ভাঙা চিহ্ন ব্যবহার, ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। এটা হচ্ছে তোমার বহুভুজ অঙ্কনের বিবরণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো, খুবই সহজ। হ্যাঁ, এই অংশটা তুলে নাও, একটা স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে তুলে ফেললো, কেমন? আমি মুছে দিচ্ছি, আমি পরবর্তী টপিক আয়তরেখাতে চলে যাব। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল পরিসংখ্যানটা আমাদের শেষ, এই লেকচারের মধ্যেই সব শেষ, পার্ট 2। আচ্ছা, দেখো আয়তলেখটা তোমাদের যদিও কম আসে, আয়তলেখ দেখবা কমই আসবে, হয় বহুভুজ অথবা অলজেব্রিক অঙ্কন করতে বলবে। আয়তলেখটা হচ্ছে ক্লাস 8 এর জন্য, দেখবা যে আয়ত লেখ অঙ্কনে, অঙ্কনের সারণী নিম্নরূপ। ঠিক আছে, আমরা যে কোনো একটা ছক নিব, ধরো এরকম একটা ছক নিলাম, এখানে দিলাম কত, আমি শ্রেণীবৃত্তি নিব, এখানে আমি কি দিব, তোমার লাগবে কি, সরি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, কি লাগবে এখানে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ঠিক আছে, এখানে লাগবে হচ্ছে আমার গণসংখ্যা, এখানে কি লাগবে, গণসংখ্যা। ধরো আমি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, তারপর হচ্ছে ধরো 91 থেকে 100। ঠিক আছে, ধরো এই মানগুলো আমি নিলাম। ঠিক আছে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা মানে কি, এই যে একটু আগে বলছিলাম প্রথমটা থেকে 0.5 মাইনাস করবা, এরপরটার সাথে 0.5 যোগ করবে, তাহলে 31 থেকে 0.5 যদি বিয়োগ করি তাহলে কত হবে, 30.5। এটা এখানে কত হবে, 5 যোগ করলে 40.5, এখানে হচ্ছে 40.5 থেকে 50.5, 50.5 থেকে হচ্ছে 60.5, 60.5 থেকে হচ্ছে কত 70.5, 70.5 থেকে হচ্ছে 80.5, 80.5 থেকে হচ্ছে 90.5, 90.5 থেকে হচ্ছে 100.5। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? জাস্ট শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিটা আমরা লিখে ফেলছি। গণসংখ্যা দেখো, গণসংখ্যা ধরো এখানে আছে 5, এখানে আছে 10, এখানে 7, এখানে আছে 12, এখানে আছে 15, 20, ধরো এখানে আছে হচ্ছে 25। ঠিক আছে, এরকম একটা তোমার গণসংখ্যা দেওয়া আছে। তুমি হচ্ছে আয়তরেখ অঙ্কনের সারণীটা নিয়ে নিবা, শ্রেণীবৃত্তি নিবা, অবিচ্ছিন্ন সরি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিবা, আর এখানে নিবা হচ্ছে ঘনসংখ্যা। দেখো এখন আমরা গ্রাফে চলে যাব, সেম আগেরটার মতোই গ্রাফে চলে যাব। এই অংশটুকু আমি মুছে দিচ্ছি, একটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা পাশে রাখো। আচ্ছা, আমরা চলে যাই পরবর্তী গ্রাফের মধ্যে। দেখো গ্রাফ করলে আমাদের টপিক শেষ, আমাদের পরিসংখ্যান পার্ট 2, অর্থাৎ পুরো পরিসংখ্যানের উপরে তোমরা লেকচার পেয়ে গেছো।
ঠিক আছে। এখন আমরা গ্রাফে চলে যাই। গ্রাফটা কিভাবে করব? দেখো, সেম আগেরটার মতোই। ঠিক আছে, ধরো এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, মূল বিন্দু 1 2 3 4 5টা থাকে না, এইভাবে 5টা থাকে কিন্তু। ঠিক আছে, এভাবে কিন্তু 5টা থাকে। হ্যাঁ, এই যে 1 2 3 4 5টা থাকে। সেম এদিকেও কিন্তু 1 2 3 4 5টা থাকে। 1 2 3 4 5টা থাকে। হ্যাঁ, এদিকে 5টা থাকে, থেকে দেখে একটা বড় দাগ থাকে। আচ্ছা, দেখো, প্রথমে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি বা শ্রেণী সীমাটা আমরা কত দূরে নিয়েছিলাম? দেখো, 30.5। 30.5 থেকে আমাদের কত আসছিল? 30.5। এরপরে কত? 40.5। এরপরে হচ্ছে কত? 50.5। এরপরে কত? 60.5। অর্থাৎ সর্বনিম্ন থেকে পর্যায়ক্রমে সবগুলো মান নিবা। 60.5 এর পরে 70.5, 80.5, 90.5, 100.5। দেখো, আর এখানে একটা ভাঙা চিহ্ন ব্যবহার করে দিবা। আচ্ছা, 30.5 থেকে 40.5 এর মধ্যে গণসংখ্যা কত ছিল? পর্যায়ক্রমে তুমি এখানে বসায় দিবা। ঠিক আছে, ধরো এখানে প্রতি গড় সমান ঘনসংখ্যা বেশি না কম? ঠিক আছে, ওটা বিবেচনা করবা। যদি ঘনসংখ্যা বেশি হয় প্রতি ঘরের মান তুমি 2 করে ধরবা, আর ঘনসংখ্যা কম দেওয়া থাকলে প্রতি ঘরের মান তুমি কত করে ধরবা? 1 ধরে ধরবা। তাহলে আমাদের ঘনসংখ্যা খুব বেশি 20টা 25টা, তো আমরা 5 ধরে নিলাম। 5 10 20 25, এখানে হচ্ছে 30। তাহলে প্রতি ঘরের মান কত একক করতেছে? আচ্ছা, এবার এখানে লিখে দেই, এদিকে হচ্ছে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আর এদিকে কি? গণসংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে প্রতিবার গণসংখ্যাগুলো নিবা। ধরো এই 30.5 থেকে 40.5 এর মধ্যে যদি কত থাকে? 5টা থাকে, তাহলে এই যে এদিকে এদিকে উঠবা 5, 5 এই যে এখানে আসবা আয়ত লেখো। এরপর একটা যদি ধরো 10টা থাকে, তাহলে এর পরিবর্তে এই যে এখানে 10টা আছে, এখানে 10এ যাবা। এই যে 30 10 40.5 থেকে 50.5 10। এরপরে ধরো আছে 25টা, 25টা থাকলে এই যে এইদিকে উপরে উঠবা। তাহলে 25 কত? এই যে এখানে 25 কত? এই যে 25টা। এরপরে ধরো আছে ধরো 30টা, তাহলে উপরে উঠবা। 30টা এই যে এখানে 30 দিবা। এরপরে ধরো আছে তোমার 18টা। 18টা হইলে এই যে এখানে 20, এই যে ধরো এখানে আছে 18, এই যে 18 নিবা। জাস্ট সাপোজ ধরো এরকম যদি সংখ্যা থাকে এরকম। ঠিক আছে, এরপরে ধরো আবার যদি থাকে 30টা, এই যে 30টাতে যাবা। এরপরে আবার যদি ধরো এরকম আছে 25টা, তাহলে 25টাতে এই যে এইভাবে যাবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আয়তলেখ অঙ্কন আর কি। ঠিক আছে, অর্থাৎ ঘনসংখ্যা যা থাকে পর্যায়ক্রমে ঘনসংখ্যা গুলো নিবা, আয়তলেখ হয়ে যাবে। x অক্ষ বরাবর নিবা হচ্ছে শ্রেণীর অবিচ্ছিন্ন সীমা। ঠিক আছে, আর y অক্ষ বরাবর আমি বিষয়টা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে 25, এখানে হচ্ছে কত? 30। ঠিক আছে, তারপরে এখানে কত? ধরো 35। ঠিক আছে, আচ্ছা, ধরো এইদিকে 30.5 থেকে 40.5, 30.5 থেকে 40.5 এর মধ্যে শ্রেণীর ব্যবধান কত? 10। তাহলে প্রত্যেকটা ঘরের মান কত করে পড়তেছে? 2 করে পড়তেছে। আর এদিকে নিবা কি? এদিকে নিবা হচ্ছে ঘনসংখ্যা। ঠিক আছে, আমরা সারণীটা তো নিতে পারছি। কারণ এখান থেকে জাস্ট মানটা নিবা। যদি তোমার প্রথম 30 এখানে একটা ভাঙা চিহ্ন দিবা শূন্য থেকে। ঠিক আছে, 30.5 থেকে যদি 40.5 এর মধ্যে গণসংখ্যা থাকে, ধরো 5টা দেওয়া থাকে, তাহলে এই যে এখান থেকে 5 নিবা। এরপরে যদি 10টা দেওয়া থাকে উপরের দিকে যাবা, 10 নিবা। এরপরে যদি ধরো ধরো 30টা দেওয়া আছে উপরের দিকে উঠবা, ওইটা 30টা নিবা। এরপরে আরো 40টা দেওয়া থাকলে উপরে যাবা। এরপরে ধরো আবার ধরো 20টা দেওয়া আছে, 20টা নিবা। এভাবে পর্যায়ক্রমে মানগুলো নিয়ে যাবা। হ্যাঁ, তাহলে কিন্তু তোমার আয়তলেখ হয়ে যাবে। এটা হচ্ছে আয়তলেখ অঙ্কনের বিস্তারিত আর কি। আচ্ছা, তারপরে দেখো আমরা পরবর্তীতে চলে যাব হচ্ছে আয়তলেখ অঙ্কনের বিবরণ। আমি অংশটা মুছে দেই। এদিকে 100 অক্ষ বরাবর বিচ্ছিন্ন সীমা, y অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক, আয়তলেখ। ঠিক আছে, তাহলে আমাদের পুরো অধ্যায় শেষ হয়ে যাবে। তাহলে আয়তলেখ অঙ্কনের বিবরণটা কি দিবা? দিবা যে এই যে আয়তলেখ অঙ্কনের বিবরণ। বিবরণ, ঠিক আছে, সেম আগেরটার মতোই। চক কাগজে, কাগজে 1 অক্ষ বরাবর আমরা কি নিছি বলো? 1 অক্ষ বরাবর অবিচ্ছিন্ন সীমা, অবিচ্ছিন্ন সীমা। এবং y অক্ষ বরাবর, বরাবর y অক্ষ বরাবর আমরা কি নিছি? ঘন সংখ্যা।
আচ্ছা, এক্স অক্ষের দিকে প্রতি প্রতি গড়কে কত একক ধরছি আমি? 2 একক। এবং ওয়াই অক্ষের দিকে প্রতি গড়কে কত একক ধরছি আমি? 1 একক ধরে আয়ত লেখ অঙ্কন করা হলো। ঠিক আছে, এরপরে ধর 0 থেকে কত 30.5 পর্যন্ত কি আছে বোঝাতে, কি বোঝাতে আছে বোঝাতে আমি কি চিহ্ন ব্যবহার করছিলাম? ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল আয়তলেখ অঙ্কনের বিবরণ। এবং হচ্ছে তোমাদের দেখো এরই মাধ্যমে তোমাদের হচ্ছে অজিব্রেক অঙ্কন করা শেষ, বহুভুজ অঙ্কন করা শেষ, আয়তলেখ অঙ্কন করা শেষ। তোমাদের হচ্ছে সারণী থেকে মধ্যক নির্ণয় করা শেষ, সারণী থেকে প্রচুরক নির্ণয় করা শেষ, সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করা শেষ, গাণিতিক গড় নির্ণয় করাও শেষ। এরপরে হচ্ছে তোমাদের এই তথ্য উপাত্ত দেওয়া থাকলে, সংখ্যা দেওয়া থাকলে সংখ্যা থেকে তোমাদের কি গণসংখ্যা সারণী তৈরি করা শিখাইছি, আমি পরিসর নির্ণয় করা শিখাইছি। এরপরে শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করে ওইটাও আমি শিখাই দিছি। ঠিক আছে, এবং হচ্ছে উপাত্ত দেওয়া থাকলে বা সংখ্যা দেওয়া থাকলে এখান থেকে জোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয় শিখাইছি, বিজোড়ের ক্ষেত্রেও তোমাদের কি মধ্যক নির্ণয় করা শিখাইছি। উপাত্ত কাকে বলে, তথ্য কাকে বলে, বিস্তারিত পরিসংখ্যান কাকে বলে, অর্থাৎ টোটাল পরিসংখ্যানটা তোমাকে আমি পার্ট 1 এবং পার্ট 2 এর মাধ্যমে তুলে দিয়েছি। তোমার কাজ হচ্ছে দুটা লেকচার করে ফেলা, দেখবো পরিসংখ্যান নিয়ে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ এই পর্যন্ত যারা আমার ক্লাসে লেগেছিলা, পুরোটা সময় ধৈর্য সহকারে অঙ্কগুলো করেছো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটা বিভাগের চারটা বিভাগের বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং হচ্ছে পরিসংখ্যান। তাহলে আমাদের টোটাল হয়ে গেল পরিসংখ্যান বিভাগটা শেষ। বীজগণিত থেকে আমাদের দুটা ক্লাস শেষ, অর্থাৎ দুইটা অধ্যায় শেষ, একটা বীজগাণিতিক রাশি আর একটা সেট অফ ফাংশন। এখন পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের পরবর্তী অন্য একটা বিভাগে, অন্য একটা অধ্যায়ে, নতুন অধ্যায়ে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, সবার প্রতি রইল ভালোবাসা। আসসালামু আলাইকুম।